কন্যার সৎ বোন তাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু এরপরে যখন তার পুনরায় জন্ম হয় তখন সে এবং তার সৎ বোন একে অন্যের থেকে প্রতিশোধ নিতে শুরু করে। প্রথমে মেয়েটি নিজের স্বার্থের জন্য রাজকুমারকে বিয়ে করেছিল, কিন্তু এরপরে ধীরে ধীরে তার এবং রাজকুমারের মধ্যে দূরত্ব কমে যায়। তারা একে অন্যকে ভালোবাসতে শুরু করে, কিন্তু এরপরেও মেয়েটি তার ভালোবাসার মানুষকে ডিভোর্স দিয়েছিল। এই কাহিনীটি হলো একটা মেয়ের জীবনের লড়াই এবং সাহসিকতার গল্প। তার সৎ বোনের আগের জন্মের সবকিছুই মনে ছিল, তাহলে কিভাবে সে তার বোনের সঙ্গে মোকাবেলা করবে? আর এই জন্মে সে কি নিজের জীবন বদলাতে পারবে, নাকি আগের মতোই তার বোনের ষড়যন্ত্রে পড়ে তাকে মরতে হয়? ড্রামাটা অনেক সুন্দর, আর এখানে 3টা টাইম লাইন দেখানো হয়। বিশেষ করে নায়িকাকে আমার খুবই পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ঘুরে আসা যাক প্রতিশোধের এক গল্প থেকে। ড্রামার শুরুতেই দেখি ইউআর নামের একটা মেয়ে তার ছোট বোন জিয়াং জিউয়ের বিয়ের পোশাক পরে বসে আছে। এটা দেখে জিউ তার বোনকে বলে এই পোশাক যেন এখনই সে খুলে ফেলে, কারণ এটা এক ধরনের ক্রাইম। তারা দুজন আসলে একে অন্যের সৎ বোন ছিল, আর ইউআর তাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করত। তার বড় বোন ইউআর এই প্রাসাদের ক্রাউন প্রিন্সকে বিয়ে করেছিল, যার কারণে সে ছিল ক্রাউন প্রিন্সেস, আর তার ছোট বোন জিউ বিয়ে করেছিল সেকেন্ড প্রিন্সকে। কিন্তু এরপরেও তার বড় বোনের কপাল খারাপ, তার বড় বোনকে ক্রাউন প্রিন্স ডিভোর্স দিয়েছে। আর তার ছোট বোনের স্বামী তো অকর্মা ছিল, অনেক উঁচু মানের একটা র্যাঙ্কে পৌঁছে গিয়েছে। তার বোনের এমন উন্নতি দেখে তার অনেক জেলাস ফিল হয়। তার ছোট বোন তাকে বোঝানোর চেষ্টা করে এই সবকিছু তার কর্মেরই ফল, কারণ তার বড় বোনের স্ট্যাটাস ক্রাউন প্রিন্সেস হলেও সে নিজের ক্ষমতাকে অপব্যবহার করেছে, যার শাস্তি আজকে তাকে পেতে হচ্ছে। কিন্তু তার বড় বোন এটা কিছুতেই মানতে পারছিল না, কারণ ছোটবেলা থেকেই সে তার এই বোনকে অনেক বেশি হিংসে করে। এই সবকিছুর জন্য সে তার বোনকেই দোষারোপ করছিল। তার বোনের সুখ তার সহ্য হচ্ছিল না, এজন্য সে তাকে আঘাত করে বসে, আর সেই পুরো রুমে আগুন ধরে যায়। রুমে আগুন লাগার ফলে তারা দুইজনই পুড়ে মারা যায়। এরপরের সিনে দেখানো হয় জিউ আবারও জেগে উঠেছে, এমনকি তার বোন ইউআরও পুনর্জন্মগ্রহণ করেছে। আর তারা দুজন সেই দিনে পৌঁছে গিয়েছে যে দিন তাদের দুজনের বিয়ে হচ্ছিল। হঠাৎ করে জিউয়ের বোনের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সে তার বোনকে বলে, আমি ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চাই না, তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো, এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। সে এখন সেকেন্ড প্রিন্সকে বিয়ে করতে চায়। তার এসব কথা শুনে বুঝতে পারে জিউ শুধু একাই নয়, বরং তার বোনেরও পুনরায় জন্ম হয়েছে। কিন্তু সেও যে পুনর্জন্মগ্রহণ করেছে এবং আগের জন্মের সবকিছু তার মনে আছে, এটা সে তার বড় বোনকে বুঝতে দেয় না। সে এখন থেকেই ক্রাউন প্রিন্সেস হওয়ার রূপ ঝাড়তে থাকে। তারা দুজনই মনে মনে বলতে থাকে আগের জন্মে যা হবার হয়েছে, কিন্তু এবার তারা দুজনই নিজেদের জীবনকে চেঞ্জ করবে। ইউআর এর মনে ছিল ক্ষমতার লোভ, কিন্তু জিয়াং জানতো কোনো কিছুই এতটা সহজ হবে না। যখন তারা দুজনই রাজপ্রাসাদের সামনে পৌঁছে যায়, ইউআর এর তখন আগের জন্মের কথা মনে পড়ে, যে এই রাজপ্রাসাদে প্রিন্সেস কনসোর্ট হওয়ার পরেও তাকে কত ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল। এজন্য সে মনে মনে এটা ভেবে খুশি হচ্ছিল তার সৎ বোনকে এখন এই কঠিন সময়গুলো পার করতে হবে। আর তার সৎ বোন জিউ মনে মনে ভাবছিল তার ভাগ্য তাকে যেখানেই নিয়ে যাক না কেন, তাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। এবার অবশ্যই তার নিজের জীবনকে সঠিক করতে হবে। গৃহপ্রবেশের সময় তাদেরকে একটা নিয়ম দেওয়া হয়। ক্রাউন প্রিন্সের কনকুবাইন তাদেরকে বলে তাদেরকে এই গোল্ডেন লোটাসের ওপর দিয়ে আসতে হবে। আগের জন্মে জিউয়ের হাজবেন্ড তাকে কোলে করে নিয়ে গিয়েছিল, আর এবার যেহেতু তাদের জায়গা বদল হয়েছে, এজন্য জিউয়ের জায়গায় ইউআরকে তার হাজবেন্ড কোলে করে নিয়ে চলে যায়, আর জিউকে সেই কাচের ওপরে পা দিয়ে আসতে হয়। তবে ইউআর গত জন্মে যেমন আঘাত পেয়েছিল, এবার তার তেমন কিছুই হয় না। তার কারণ এগুলো জিউ আগে থেকেই জানতো, আর এজন্য সে তার পায়ের ভেতরে আগে থেকেই মোটা করে কাপড় দিয়ে রেখেছিল। এবার তাদের বিয়ের আসল নিয়মকানুন শুরু হতে যাচ্ছিল, কিন্তু সেখানে ক্রাউন প্রিন্স উপস্থিতি ছিল না। এটা দেখে ইউআর তাকে নিয়ে মজা করছিল। তখনই সেখানে ক্রাউন প্রিন্স জিং চলে আসে, তবে তার সঙ্গে একটা মেয়ে ছিল। মেয়েটি ছিল একটা নর্তকী, আর তার নাম হলো লিং ইউ। গত জন্মে ক্রাউন প্রিন্স বিয়ের দিনে ইউআরকে এসব বিষয় নিয়ে অনেক বেশি অপমানিত করেছিল, লোক হাসিয়েছিল। সে আসলে তার বিয়ের থেকে বেশি এই মেয়ের কেয়ার করছিল, যে কারণে রানীমা তার উপরে রেগে যায়। কিন্তু তারপরেও ক্রাউন প্রিন্স এই বিয়ে করতে রাজি নয়, সে ওই মেয়েকে নিয়ে চিন্তিত ছিল। এটা দেখে জিউ ক্রাউন প্রিন্সকে একটা অফার দেয়। সে বলে, এটা আমাদের পরিবারের বিশেষ একটা ঔষধ, এটার মাধ্যমে যে কোনো রোগ সারানো সম্ভব। আপনি চাইলে আমি আপনার বান্ধবীর রোগ সারাতে পারি, তবে এর বদলে আমারও কিছু লাগবে। আপনার সঙ্গে আমি ডিল করতে চাই। এটা শুনে ক্রাউন প্রিন্স তাকে কাছে টেনে নিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে ডিল করতে এসেছো? জিউ তখন তাকে বলে, লোক হাসানোর থেকে এই ডিল করা আমি মনে করি ভালো, আর আপনি যদি চান আপনার বান্ধবীকে বাঁচাতে, তাহলে এই ডিল আপনার জন্য ভালো একটা অপশন। তখন ক্রাউন প্রিন্স তাকে বিয়ে করবে বলে প্রমিস করে, আর বিয়ের পরে সে ওই পিল দিয়ে দেবে, যার কারণে মেয়েটি বেঁচে যাবে।
ক্রাউন প্রিন্স তার কথা মতো রেডি হয়ে বিয়েতে যায়। এরপরে রানীমায়ের সামনে 2 জোড়া বিয়ে হয়। এসব কিছুর কারণে ইউয়ারকে বেশি খুশি হতে দেখে জিউ শুধু মনে মনে বলছিল আগের জন্মে দ্বিতীয় প্রিন্সের সফলতা দেখে সে যেটা ভাবছে এবং তার স্ট্যাটাস বড়লোকিতা দেখে লোভে পড়ে তার বোন তাকে বিয়ে করছে, কিন্তু এর পেছনে যে আসল সত্য লুকিয়ে আছে সেটা তার বোন কিছুদিন পর থেকেই টের পাবে। রাতে জিউয়ের বিশ্বস্ত সার্ভেন্ট চুনমেই তার সঙ্গে কথা বলছিল। সে বলে আজকের দিনে যে কাহিনী হলো, এত কাহিনী আমার জীবনে আমি কখনো কোনো বিয়েতে দেখিনি। বাইরে থেকে ইউয়ার জিউয়ের রুমের জানালাগুলো লক করে দিচ্ছিল, কারণ গত জন্মে বিয়ের দিন রাতেই কনকুবাইন তিয়ান তার রুমে একটা অন্য ছেলেকে পাঠিয়েছিল, যার কারণে বিয়ের রাতেই তাকে কলঙ্কিত হতে হয়েছিল। তার বোন জিও যেন একই এক্সপিরিয়েন্স অনুভব করে, এজন্য সে তাকে সাহায্য করে। কিছুক্ষণের মধ্যে একটা কালো মুখোশ পরা লোক জিউয়ের রুমে প্রবেশ করে। এটা দেখে সে কনকুবাইন তিয়ানের কাছে গিয়ে বলে আমি এক্ষুনি দেখলাম আমার বোনের রুমে একটা ছেলে প্রবেশ করছে। তখন তো তিয়ানের বিষয়টা আরো সহজ হয়ে যায়। সে বলে বিয়ের রাতেই সে অন্য পুরুষের সাথে মেলামেশা করছে, চলো আমার সঙ্গে। এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। জিউয়ের সঙ্গে একটা ছেলে বিছানায় শুয়েছিল। তখন তারা জিউকে হাতে নাতে ধরতে গেলে জিউ কনকুবাইন তিয়ানকে ভেতরে যেতে লাথি মেরে বসে। সে তাকে বলে তোমার এত বড় সাহস, বিয়ের দিনে আমাদের প্রাইভেট রাতে এসে তোমরা দুইজন আমাদের জন্য অসুবিধা ক্রিয়েট করছো। তখন সে পর্দা সরালে দেখতে পায় এটা অন্য কেউ নয় বরং প্রিন্স জিং। তখন তো সে আর ইউয়ার অনেক বেশি অবাক হয়ে যায়। জিউ তার হাজবেন্ডের হাত মুখ বেঁধে রেখেছিল যেন সে কোনো কথা বলতে না পারে। ইউয়ারের সন্দেহ হয় সেই ছেলেটিকে সে খাটের তলায় লুকিয়ে রেখেছে, এজন্য সে বিছানার চাদর সরায়। এটা দেখে তো জিউ আরো রেগে যায়। এখন সে তার হাজবেন্ডকে বলে তুমি বেশি টেনশন নিও না, তাদের দুজনকে আমি শাস্তি দিচ্ছি। যেহেতু সে এখন ক্রাউন প্রিন্সের বউ, তাই তার অনেক বেশি ক্ষমতা। সে এখন তাদের দুজনকেই শাস্তি দেয়। তাদের দুজনকে বলে একে অন্যকে মারতে। যদি তারা এটা না করে তাহলে রানীমাকে সে সবকিছু বলে দেবে। এই ভয়ে তারা দুজনে একে অন্যকে অনেক বেশি চর মারে। চর মারতে মারতে গালে দাগ ফেলে দেয়। বাইরে এসে তারা দুজনেই রাগে ফুঁসছিল। আসলে ইউয়ার চেয়েছিল এই কনকুবাইন তিয়ানের সঙ্গে মিলে তার বোনের 12টা বাজাবে, কিন্তু তিয়ানি রেগে সেখানে থেকে চলে যায়। তখন আমাদেরকে দেখানো হয় একটু আগে যখন সেই পরপুরুষ তার রুমে প্রবেশ করেছিল, তখন সে ওই লোকটার চোখে ধুলো দিয়ে তার উপরে আকুপাঞ্চার নিক্ষেপ করে। এরপরে লোকটাকে অজ্ঞান করে একটা বক্সে ভরে রাখে। তখনই সেখানে প্রিন্স এলে সে প্রিন্সের সাহায্য চায়, কিন্তু প্রিন্স কোনো সাহায্য না করলে সে তাকেও আকুপাঞ্চার দিয়ে সেখানে শুইয়ে ফেলে। সে বুঝতে পেরেছিল এখন কি হতে চলেছে, এজন্য সে শুধু প্রিন্সকে রিকোয়েস্ট করেছিল তার হেল্প করার জন্য। এই সব কিছুর কারণে প্রিন্স বেশ বিরক্ত হয়। প্রিন্স তাকে বলে আমি তোমাকে সাহায্য করেছি, মনে রেখো আমার এই উপকারের কথা, এর বদলে তো আমারও কিছু পাওনা আছে। তখন প্রিন্সেস তাকে বলে তাহলে এখন আপনি আসতে পারেন, নাকি আমার সঙ্গে রাতে থাকার কোনো উদ্দেশ্য আছে? এটা শুনে প্রিন্সের অনেক ইগোতে লাগে আর বলে এমনিতেও তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন জিউ তাকে বলে বিয়ের দিন আপনার যে বান্ধবী অসুস্থ হয়ে গিয়েছিল তার খোঁজ নিন। তার অসুখটা কি আসলেই হয়েছিল নাকি নাটক ছিল? পরদিন সকালে যখন সে রানীমায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন একজন সার্ভেন্ট তার সঙ্গে ধাক্কা খেয়ে তার হাত ধরে আর বলে তাকে রানীমা ডাকছে, অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে। তখন সে রানীমায়ের দরবারে যায়। যেহেতু সে নতুন বউ তাই রানীমা চান সে যেন তাদের পূর্বপুরুষের সামনে আগরবাতি জ্বালায় এবং তাদের সম্মান জানায়। যখন সে আগরবাতি জ্বালায় তখন সেটা ফুলঝুরির মতো ফোটে আর সে ভয়ে ওটা হাত থেকে ফেলে দেয়। এটা দেখে তো পাশে থেকে কনকুবাইন তিয়ান রানীমাকে বলছিল এসব কিছুর মানে তো অলক্ষী, সে আসলে একটা অলক্ষী। আমাদের পূর্বপুরুষরা চায় না সে আমাদের ক্রাউন প্রিন্সেস হোক। রানীমা আসলে এসব অন্ধবিশ্বাসে একটু বেশি বিশ্বাসী ছিল, এজন্য তিনিও বিশ্বাস করে বসেন। ক্রাউন প্রিন্সও কিছুই বলছিল না, বসে বসে দেখছিল। তখন আর কোনো উপায় না পেয়ে জিউ নিজেকে নির্দোষ প্রমাণ করে। সে বুঝতে পেরেছিল আসার সময় সেই সার্ভেন্ট তার হাতে বারুদ লাগিয়ে দিয়েছিল, এজন্য সবার সামনে সে এটা প্রমাণ করে দেয়। তার এই সাহসিকতা আর বুদ্ধিমত্তা দেখে রাজকুমার বেশ ইমপ্রেস হয়ে যায়। যেহেতু সে প্রমাণ করে দিয়েছে এজন্য এখন সে নিজের হাত মোছে, আবারও সে আগরবাতি জ্বালায়, সম্মান জানায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সব সমাধি থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে তো কনকুবাইন তিয়ান আবারও চেঁচামেচি শুরু করে দেয়। সে আবারও রানীমাকে বুঝাতে থাকে আর বলতে থাকে দেখেছেন আমি ঠিকই বলেছিলাম, এই মেয়ে অলক্ষী। আমাদের পূর্বপুরুষরা সংকেত দিচ্ছে তাকে এক্ষুনি মেরে ফেলার জন্য। সে আমাদের জন্য অনেক বেশি অশুভ। তারা এই মেয়েটিকে সহ্য করতে পারছে না, এগুলো তাদের কান্নার চোখের রক্ত। তখন সে রানীমায়ের কাছে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ চায়। ওখানে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল। এই বাচ্চার নাম হলো শি। এটা ক্রাউন প্রিন্সের ছেলে, মানে সে সম্পর্কে এই বাচ্চার সৎ মা। সে ওই বাচ্চাকে বলে একটা গুটি নিয়ে এসে দিতে। যেহেতু রানীমা অন্ধবিশ্বাসী এজন্য রানীমাকে বিশ্বাস করানোর জন্য সে সবার সামনে গুটি চালাতে শুরু করে। সে তাদের পূর্বপুরুষকে জিজ্ঞাসা করে আপনারা কি আমাকে পছন্দ করেন না? তখন তারা উত্তরে বলে না, তারা তাকে পছন্দ করে। মানে গুটি যদি এভাবে থাকে
তাহলে হ্যাঁ বোঝায়, আর এভাবে থাকলে না বোঝায়। তার প্রত্যেকটা জবাব তারা পজিটিভ দিচ্ছিল। এবার রানীমা বিশ্বাস করে ফেলে যে তারা আসলে ভুল ছিল। তখন জিউ রানীমাকে ভালোভাবে বিষয়টি বুঝিয়ে বলে যে এই রক্তগুলো আসলে কোনো রক্ত না, বরং এগুলো হচ্ছে মোম, যেগুলোকে লাল রঙের রক্ত করে গলিয়ে ফেলা হয়েছে। আর এই সবকিছুর পেছনে আছে কনকুবাইন তিয়ান, সে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। এটা শুনে তো রানীমা অনেক বেশি রেগে যায় আর তাকে শাস্তিও দেয়। এরপরে জিউ শিহিকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। শিহি তাকে বলে, আমার খুব ভালো লাগছে কারণ আমি তোমার মতো একটা মা পেয়েছি। তখনই সেখানে জিং আসে আর তার ছেলেকে খেলতে যেতে বলে। সে এখন জিউকে বলে, তুমি এসেছো মাত্র 2-3 দিন হয়েছে, এর মধ্যেই এত বেশি কাহিনী হচ্ছে, ভাবছি আগে আরো কত কিছু দেখাবে তুমি। তখন জিউ তাকে বলে, আমাকে নিয়ে এত বেশি চিন্তা না করে আপনার বান্ধবীকে নিয়ে চিন্তা করুন। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে তাদের ফিরনি ছিল, মানে আজকে তাদের হাজবেন্ডকে নিয়ে বাবা মায়ের বাসায় যাওয়ার কথা। লিং আর তার হাজবেন্ডকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিল, সঙ্গে অনেক গিফটও নিয়েছিল। কিন্তু জিউ একাই বাবার বাড়িতে যাওয়ার জন্য আসে, তার সঙ্গে তার হাজবেন্ড ছিল না। এই বিষয়টা নিয়ে সে অনেক হাসি তামাশা করছিল, কিন্তু জিউ তার এই কথাগুলো খুব একটা গায়ে লাগায় না আর বাপের বাড়ি যেতে শুরু করে। এদিকে আমরা প্রিন্সকে দেখি, সে তার ওয়াইফের সঙ্গে শ্বশুর বাড়ি না গিয়ে একটা ডান্স ক্লাবে গিয়েছে, যেখানে তার সেই বান্ধবী নাচ করছিল আর সে মুগ্ধ হয়ে দেখছিল। এই মেয়েটাই আসলে বিয়ের দিনে অসুস্থ হয়ে পড়েছিল, আর ক্রাউন প্রিন্সের ওয়াইফের দেওয়া সেই ওষুধ খেয়ে সে এখন সুস্থ আছে। এটা দেখে তো প্রিন্স স্বস্তি পায়। সে তাকে বলে, আমি এই হোটেল তোমার জন্যই নিয়েছি, তুমি এখানে ঘুরে বেড়াও, আনন্দ করো। তখন তো সেই মেয়েটা আরো বেশি খুশি হয়ে যায়। এরপরে প্রিন্স তার বিশ্বস্ত লোককে বলে এখানে তাদের লোকদেরকে নিয়ে আসতে। সে আসলে এই পার্সোনাল স্টুডিও কিনেছে যেন তাদের লোকেরা এখানে বসে কথাবার্তা বলতে পারে, আলোচনা করতে পারে। অন্যদিকে আমরা জিউ এর বাড়িতে দেখি তার বাবা মাও তাকে অবহেলা করছিল, কারণ ইউ আর তার বাবা মাকে কান্না করে করে বলেছে শ্বশুর বাড়িতে তার বোন তাকে অনেক জ্বালাতন করেছে, তাকে বকা খাইয়ে নিয়েছে। এজন্য তো তার বাবা মা তার সঙ্গে রেগেছিলই। তার উপরে সে ক্রাউন প্রিন্সকে সঙ্গে করে নিয়ে যায়নি জন্য সেখানে তার আরোই মূল্য দেওয়া হচ্ছিল না। আর একে তো এটা তার সৎমাও ছিল। তার উপরে রেগে যখন তার বাবা তাকে আঘাত করবে তখনই সেখানে শিহি চলে আসে। যেহেতু এই ছেলেটা ক্রাউন প্রিন্সের ছেলে ছিল, এজন্য তারা আবারও তার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। জিউ তার ছেলেকে বলে, তুমি একদম সময় মতো এসেছো। ভেতরে যাওয়ার পরে ইউ আর তার বাবা মাকে অনেক সুন্দর সুন্দর গিফট দেয়, যেটা দেখে তারা অনেক বেশি খুশি হচ্ছিল। তারপরে সে তার বোনকে অপমান করছিল আর বলছিল তার সঙ্গে তো ক্রাউন প্রিন্স আসেইনি, তার হাজবেন্ড তাকে ভালোই বাসে না, তাকে আর গিফট কি দেবে। এটা শুনে জিউ তার বোনের কানে কানে বলে, ভুলে যেও না তুমি যার সঙ্গে এখন সংসার করছো সে গত জন্মে তোমার দুলাভাই ছিল, তাই যা বলবে একটু হিসেব করে বলবে, নয়তো তোমার বর হাতছাড়া হয়ে যাবে। এটা শুনে সে চুপ হয়ে যায়। তখনই সেখানে 3টা মেয়ে আসে অনেক দামি দামি গিফট নিয়ে। এইসব দামি গিফট ছিল জিউ এর পক্ষ থেকে। এই মেয়েটিকে দেখে কেন যেন দ্বিতীয় প্রিন্স অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ঘাবড়ে যাচ্ছিল আর মেয়েটি বারবার তার দিকেই তাকাচ্ছিল। যাই হোক, এখানে তার বাবা মা তো এই গিফটগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়, কারণ এগুলো অনেক বেশি মূল্যবান গিফট ছিল। কিছুক্ষণ পরেই সেকেন্ড প্রিন্স সেই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য যায়। এই মেয়েটি আসলে তার প্রেমিকা ছিল। সে তাকে বলে, তুমি এখানে কি করছো? তখনই সেই মেয়েটি তাকে জড়িয়ে ধরে। সে তো তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, তুমি এতদিন আমার সঙ্গে কেন দেখা করতে আসোনি? তোমার স্ত্রীকে পেয়ে কি তুমি আমাকে ভুলে গিয়েছো? সে কি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে? এটা বলে সে তাকে সিডিউস করতে শুরু করে। মেয়েটি তাকে ছাড়া আর থাকতে পারছে না, এইসব কিছু বলে। তখন প্রিন্স লু লিয়াংও আর নিজেকে সামলাতে পারে না, সে ওখানেই তার সঙ্গে এসব কিছু করতে থাকে। এদিকে এই বিষয়টি গিয়ে যখন সার্ভেন্ট জিউকে জানায় তখন সে ওখানে থেকে বাহিরে বেরিয়ে যায়। নিজের বোনকে হঠাৎ করে এভাবে বেরিয়ে যেতে দেখে ইউআরের সন্দেহ হয় আর সে ভাবতে থাকে একটু আগে তার বোন যেগুলো বলেছে সেগুলো করে বসবে না তো। এই ভয়ে সে তার পিছু করে। পিছু করতে করতে সে মনে করে জিউ হয়তো তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। তখন জিউ তাকে বলে, তুমি সামনে গিয়ে নিজেই দেখে নাও তোমার হাজবেন্ড কি করছে। তখন সে সামনে গিয়ে দেখতে পারে তার হাজবেন্ড সেই মেয়েটির সঙ্গে এই অবস্থায় আছে। এটা দেখে তো সে ভীষণ রেগে যায়। সে ওখানে ওই মেয়েটিকে এবং তার হাজবেন্ডকে চড় থাপ্পড় দিতে থাকে। তখন সেকেন্ড প্রিন্স রেগে তাকেও চড় বসিয়ে দেয় আর বলে, আমি চুপ করে আছি জন্য ভেবো না যে তুমি আমাকে সস্তা ভেবেছো। ইউআর তখন বলে, আমি তোমাকে মনে প্রাণে এত ভালোবেসেছি আর তুমি সামান্য এই দাসীর জন্য আমার উপরে গায়ে হাত তুলছো। তখনই সেখানে ইউআর এর বাবা মা চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে তারা তো ছি ছি করছিল। যখন তারা লু লিয়াংকে শাসন করতে যায় তখন প্রিন্স তাকে বলে, এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, এখানে আপনারা নাক না গলালেই ভালো হবে। এটা শুনে ইউআর এর বাবা তাকে বলে, দেখো তুমি কত ভালো একটা জামাই চুজ করেছো। এটা বলে তারা সবাই সেখানে থেকে চলে যায়। ইউআর তখন তার হাজবেন্ডের কাছে এই সবকিছুর ব্যাপারে কৈফিয়ত চাইলে সে আবারও তাকে চড় মারে আর তাকে বলে, সবার সামনে আমাকে অপমান করেও তোমার স্বাদ মেটেনি? ভুলে যেও না আমি হলাম সেকেন্ড প্রিন্স,
আর আমার সঙ্গে আমার প্রাসাদে থাকতে হলে আমি যা বলবো তোমাকে তাই শুনে চলতে হবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে গেলে ইউয়ার অনেক অবাক হয়ে যায়। আর পেছনে থেকে জিউ তাকে দেখতে দেখতে মনে মনে বলছিল, এটা তো সবে শুরু, এবার থেকে তুমি দেখবে যে হাজবেন্ডকে তুমি কেয়ারফুলি চুজ করেছো তার ব্যাপারে আরো কত ইন্টারেস্টিং জিনিস তোমার জানার আছে। আর আজকের এই ঘটনার পেছনে জিউ দায়ী, কারণ সেই ওই মেয়েটিকে ডেকে নিয়ে এসেছিল, কারণ সে আগে থেকেই জানতো যে এই মেয়েটি ছিল লু লিয়াং এর প্রেমিকা। বাড়িতে ফিরে ইউয়ার মন খারাপ করে ভাবছিল সে তো এর আগে কখনো লু লিয়াং এর ব্যাপারে এমন খারাপ কিছু শোনেনি, তাহলে এখন তার এই রক্ষিতা কোত্থেকে এলো। তখনই সেখানে কনকুবাইন তিয়ান এলে সে তার কান ভরে দেয়। সে তাকে বলে, আমি শুনেছি সে আপনার ছেলে নয়, প্রিন্সেসের ছেলে, কিন্তু তারপরে ছোট থেকে আপনিই তাকে বড় করেছেন, কিন্তু সে তো আপনার থেকে আমার বড় বোনকেই বেশি ভালোবাসে। আজকে আমাদের বাড়িতে গিয়ে সে তাকে প্রোটেক্ট করেছে। এসব কিছু শুনে তো তিয়ান অনেক বেশি রেগে যায়। সেদিন রাতে জিউ যখন তার রুমে যায় তখন সেখানে প্রিন্স ছিল। আজকে যে প্রিন্স তার সঙ্গে শ্বশুর বাড়িতে যায়নি এই বিষয় নিয়ে জিউ একদমই রেগে ছিল না। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও? তখন সে বলে, আমি এই রাজ্যের ক্ষমতা চাই। জিং বলে, আমি মনে করেছিলাম তুমি এই ক্ষমতার লোভী, কিন্তু তাই বলে যে এত বেশি লোভ তোমার তা তো জানতাম না। জিউ তাকে বলে, আপনি চিন্তা করবেন না, 1 বছরের মধ্যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনি শুধু আমাকে সাহায্য করুন, আমি যেটা চাই সেটা যেন আমি পেয়ে যাই। তখন রাজকুমার হেসে বলে, তুমি তো দেখছি এটা পাওয়ার জন্য সবকিছুই করতে পারো। জিউ তাকে জানায় সে তাকে বিয়েই করেছে ক্ষমতার লোভে। রাজকুমারের প্রতি তার কোনো ফিলিংস নেই, তাই রাজকুমার যাকে ইচ্ছে তাকে আবারও বিয়ে করতে পারে। এজন্য সে তাকে ডিভোর্স দিতেও রাজি। তার বিনিময়ে রাজকুমার তাকে সবসময় সাপোর্ট দেবে। তার এই ডিলে রাজকুমার রাজি হয়। তখনই সে ডিভোর্স লেটার বের করে। তারা দুজনই স্বাক্ষর করে আর একে অন্যের কাছে একটা করে কপি রেখে দেয়। যদিও তাদের অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু এটা ছিল 1 বছরের এগ্রিমেন্ট। এজন্য তারা এখন স্বামী স্ত্রীর মতোই থাকবে, আর এই বিষয়ে কেউই জানবে না। তখন রাজকুমার তাকে বলে, এই রাজ্যের হেরেমের ক্ষমতা পেতে হলে রানীমাকে তার ইমপ্রেস করতে হবে। অন্যদিকে ইউয়ার তার হাজবেন্ডের রাগ ভাঙানোর সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছিল। সে তার হাজবেন্ডের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, এমনকি তাকে নাচ করে দেখায়। তখন তার হাজবেন্ড ইমপ্রেস হয়ে যায় আর একটা বক্স নিয়ে এসে তাকে বলে, এবার তোমাকে আমি আমার টেকনিক দেখাবো। এসব কিছু দেখে তো ইউয়ার অনেক ভয় পেয়ে যায়। আর সেই দিন রাতে শুধু তার চিৎকারের আওয়াজ শোনা যায়। পরদিন সকালে কনকুবাইন তিয়ান কাঁদতে কাঁদতে রানীমায়ের কাছে যায় আর বলে, শির কোনো কিছু হয়ে গিয়েছে, গতকালকে থেকে তার জ্ঞান ফিরে আসছে না, ডাক্তারও কিছুই খুঁজে পাচ্ছে না, মনে হয় তার উপরে কোনো জাদু মন্ত্র করা হয়েছে, এজন্য কবিরাজকে ডেকেছি। এটা শোনা মাত্রই তারা সবাই সেখানে উপস্থিত হয়। সেই কবিরাজ জাদু মন্ত্র করে আর শিকে টাচ করে বলে, এই সবকিছু কে করেছে তার দিকে আমার হাত নিয়ে যাও। তখন জিউয়ের দিকে হাত নিয়ে যাওয়া হয়। তখন সে তাদের সবার সামনে বলে, এই জিউ নামের মেয়েটাই এই ছেলের উপরে জাদু মন্ত্র করেছে, তাই তাকে ছেড়ে দাও এবং তাকে বাঁচতে দাও। এসব কিছু শুনে তো জিউ ভীষণ রেগে যায় আর তার কাছে গিয়ে বলে, আমি এসব করিনি। কিন্তু সেই কবিরাজ মেয়ে তাকে হাঁটু গেড়ে বসায় আর তার উপরে রক্ত ছিটিয়ে দেয়। তখন তো সে ভীষণ রেগে যায়। তখন সে রাজকুমারের দিকে তাকিয়ে বলে, আমি ক্রাউন প্রিন্সের ওয়াইফ, এরপরেও এই ধরনের অপমান আমি সহ্য করব না। রানীমা, আপনিও কি এসব অন্ধবিশ্বাস মেনে নেবেন? তখন রানীমা চুপ করে থাকে। তখনই সেখানে ক্রাউন প্রিন্স আসে আর তাকে প্রোটেক্ট করে। সে তাদের সবাইকে শাসন করে বলে, তাদের এত বড় সাহস কিভাবে হলো জিউয়ের ওপর এমন আচরণ করার। এজন্য তারা সবাই চুপ হয়ে যায়। তিয়ান তখন আবারও নাটক করতে শুরু করে আর বলে, দয়া করে আমার ছেলেকে তুমি যেতে দাও, আমি তোমার কাছে তার প্রাণ ভিক্ষা চাইছি। তখন জিউ চুপ করে থাকে না, সে একদম সোজা সাপটা বলে দেয়, তোমার যদি তার প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে কবিরাজ নিয়ে এসে কাহিনী করতে না, অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থা করতে। সে যদিও আমার নিজের ছেলে নয়, কিন্তু সে আমাকে মা বলে ডেকেছে, তাই তাকে বাঁচানোর জন্য যা করতে হয় সেই সব কিছু আমি করব। তাকে এত সাহসী উত্তর দিতে দেখে জিং অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সত্য বললে এতটা কনফিডেন্সের সঙ্গেই কথা বলা উচিত, যেন সামনে থাকা মানুষটাও আপনাকে বেশি দোষ দিতে না পারে। পরদিন সকালেই জিউ গাড়িতে করে বেরিয়ে পড়ে শির জন্য ঔষধের খোঁজে। বোনকে বিদায় দেওয়ার সময় ইউয়ার মনে মনে ভাবতে থাকে, সে যাচ্ছে ঠিকই, কিন্তু এবার আর সে ফিরে আসতে পারবে না। এদিকে লিংইউ ক্রাউন প্রিন্সের জন্য হোটেলে অপেক্ষা করছিল, কিন্তু সে আসে না। একজন দাসী এসে তাকে জানায়, আজকে রাতে ক্রাউন প্রিন্স আসতে পারবে না, কারণ তার ওয়াইফ একটু ঝামেলায় পড়েছে। এটা শুনে তো তার অনেক হিংসে হচ্ছিল। এদিকে আমরা কনকুবাইন তিয়ানকে দেখি। শির মুখ থেকে হঠাৎ করে রক্ত বের হয় আর সে মারা যায়। এটা দেখে তো তিয়ান অনেক বেশি ঘাবড়ে যায়। সে দৌড়ে ওই কবিরাজ মহিলার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আপনি তো আমাকে ঔষধ দিয়েছিলেন আর বলেছিলেন এটা দিলে শি 3 দিন জ্ঞান হারিয়ে থাকবে, তাহলে সে মারা গেল কিভাবে? আপনি আমাকে কি দিয়েছেন? আসলে সবার অনুপস্থিতিতে শি এর খাবারের ভেতরে ইউয়ার বিষ মিশিয়ে দিয়েছিল, যেন এটা খেয়ে শি মারা যায় আর তার বোন কখনোই প্রাসাদে ফিরতে না পারে। যাই হোক, তিয়ান যখন কান্না করছিল তখনই জিউ তার সামনে ঘুরে দাঁড়ায়, মানে সে কবিরাজের সাজে তার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে তো তিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন জিউ ভীষণ রেগে তাকে বলে, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে
একটা বাচ্চাকে মেরে ফেললে। ধরা পড়ে গিয়েছে জন্য তো তিয়ান অনেক বেশি ক্ষমা চাইতে শুরু করে আর কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু সে আর বাঁচতে পারে না। জিং সেখানে চলে আসে আর তাকে হাতে নাতে ধরে রানীমায়ের কাছে নিয়ে চলে যায়। এই সব কিছু জানার পর তো রানীমা ভীষণ রেগে যায়। তিয়ান তখন কান্না করতে করতে রানীমাকে বলে এই জিউয়ের জন্যই সি মারা গিয়েছে। তখন রাজকুমার বলে সি মারা যায়নি, তবে তোমার ভুলের কারণে আজকে হয়তো সে মারা যেত, জিউয়ের কারণে সে বেঁচে গিয়েছে। এটা শুনে সে অনেক অবাক হয়। আসলে গতকাল রাতে তারা দুজন মিলে সিকে চেক আপ করে দেখেছিল, তাকে বিষ দেওয়া হয়েছে। জিউ কিছু মেডিকেল আকুপাঞ্চারের টেকনিক জানতো। সেই সবকিছু ব্যবহার করে সির ভেতরে থাকা বিষ বের করে ফেলে আর রাজকুমারকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে অপরাধীকে ধরার, কিন্তু আপনি কি আমাকে সাহায্য করবেন? প্রিন্স তাকে সাহায্য করতে রাজি হয়েছিল আর তাদের প্ল্যান মতোই তিয়ানকে তারা ধরে ফেলেছে। তিয়ান তখন ভীষণ রেগে যায় আর জিউকে মারতে যায়, কিন্তু প্রিন্স তাকে বাঁচিয়ে নেয়। সবার সামনে এমন একটা অপরাধ করার কারণে তখনই তাকে অ্যারেস্ট করা হয় আর জেলে নিয়ে চলে যাওয়া হয়। একই সাথে রানীমা জিউয়ের কাছে ক্ষমাও চায়। সেদিন রাতে জিউ যখন তার রুমে ছিল তখন প্রিন্স সেখানে আসে। এভাবে দেখে তো তারা দুজনে অনেক লজ্জা পেয়ে যায়। জিং তার জন্য কিছু ঔষধ নিয়ে এসেছিল জিউর গলায় যেহেতু আজকে ক্ষত হয়েছে সেটাতে লাগানোর জন্য। সে যে তার জন্য কেয়ার করছে এটা দেখে তো জিউ অবাক হয়ে যায়। প্রিন্স এখন তার গলায় সেই ক্রিম লাগিয়ে দেয়। তারা দুজন তো একে অন্যকে দেখে ব্লাশ করছিল। জিউ এখানে তার কাছে জানতে চায় সি যদি তিয়ানের সন্তান না হয় তাহলে সে কার সন্তান। তখন জিং তাকে জানায় সি আসলে একটা এতিম ছেলে। যুদ্ধের ময়দানে সে তাকে খুঁজে পেয়েছিল, এরপর থেকে সে নিজের কাছে তাকে রেখে সন্তানের মতো লালন পালন করছে। জিউ এটা শুনে খুশি হয় আর বলে তাকে চিন্তা না করতে, সে সিকে নিজের ছেলের মতোই দেখবে। এদিকে একটা পরিত্যক্ত বাড়ি দেখানো হয়। কনকুবাইন তিয়ানকে মারধর করে সেখানে রাখা হয়েছিল। ইউয়ার তার সঙ্গে দেখা করতে আসে। ইউয়ারকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায় আর তাকে কান্না করতে করতে বলে সে যেন তাকে রাজপ্রাসাদে ফিরে যেতে সাহায্য করে, কিন্তু উল্টো ইউয়ারই তাকে আঘাত করে আর বলে যদি তুমি ফিরে যাও তাহলে এক ঢিলে আমি দুইটা পাখি কিভাবে মারবো? তুমি ফিরে গেলে তো প্রমাণ হয়ে যাবে যে শিকে তুমি নয় বরং আমি বিষ দিয়েছিলাম। এটা শুনে তো তিয়ান চমকে যায় আর বলে কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার সঙ্গে এমন কেন করেছো? ইউয়ার তাকে বলে গত জন্মে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আমাকে এতটা অত্যাচার করেছো, তখন আমার মনে হয়েছিল তোমাকে যদি পিস পিস করে কেটে ফেলতে পারতাম, কিন্তু পারিনি। এসব কিছু শুনে কনকুবাইন তিয়ান সেখানে থেকে পালাতে চায়, কিন্তু তখনই সে তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর এরপরে শয়তানি হাসি হেসে বলে আমার রাস্তায় যেই আসবে তাকেই এভাবে মেরে ফেলবো। বাহিরে থেকে একটা সার্ভেন্ট তাকে দেখে ফেলে আর ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন সকালে তারা তিনজন মিলে একটা মিউজিশিয়ানের মিউজিক শুনছিল। যেহেতু রানীমা মিউজিক অনেক পছন্দ করে এজন্য জিউ এই ব্যবস্থা করেছিল রানীমাকে ইমপ্রেস করার জন্য। রানীমা তো ভীষণ খুশি হয়। জিউ আর রাজকুমার এখানে রানীমাকে জানায় যেহেতু কনকুবাইন তিয়ান আর এখানে নেই তাই রাজ্যের কাজ সামলাতে হয়তো রানীমায়ের অনেক কষ্ট হচ্ছে। এজন্য জিউ চায় রানীমা যেন তাকে কিছু দায়িত্ব দিয়ে দেয়। রাজকুমারও বলে সে যেহেতু আমার ওয়াইফ, এমনিতেও সে বংশ পরম্পরায় এই দায়িত্ব পেত, তাই এখন থেকেই সে যদি একটু এক্সপিরিয়েন্স করতে পারে তাহলে ভালো হয়। কিন্তু রানীমা তাকে একটু ধৈর্য ধরতে বলে। 2 দিন পরেই প্রিন্সেস তাদের প্রাসাদে আসবে, তাই রানীমা চান জিউ যেন প্রিন্সেসের জন্য খুব সুন্দর একটা রয়্যাল গিফট তৈরি করে। তখনই সেখানে ইউয়ার আসে আর রানীমাকে বলে অবশ্যই আমার বোন খুবই গুণী একজন ব্যক্তি, সে দেখবেন প্রিন্সেসের জন্য সব থেকে বেস্ট একটা গিফট চুজ করেছে। ইউয়ারকে তার পক্ষে হয়ে কথা বলতে দেখে জিউয়ের ডাউট হয়। এজন্য জিউ রানীমায়ের অনুমতি নিয়ে বলে আমরা 2 বোন একসঙ্গে এটা রেডি করতে চাই। তখন রানীমা তাকে অনুমতি দিয়ে দেন। পরদিন সকালেই তারা প্রিন্সেসের জন্য দামি একটা গিফট নিয়ে আসে। সেই মহিলাটি বক্সের চাবি তাদেরকে দেয়। ইউ আর সেই চাবি নেয় আর একটা ছাপ নিয়ে নেয় চাবির। এরপরে সে আসল চাবির দায়িত্ব জিউকে দিয়ে দেয়, কারণ যদি এই গিফটের কোনো সমস্যা হয় তার নামে বদনাম আসতে পারে। পরদিন সকালে প্রিন্সেস তাদের প্রাসাদে আসে। তারা সবাই মিলে প্রিন্সেসকে আপ্যায়ন করে। প্রিন্সেসের সামনে সেই বিশাল বড় বক্স রাখা হয়। জিউ এখন তার গিফট উপস্থাপন করতে যায়। যখনই সে ওই গিফটের বক্স খুলে গিফট বের করে তখন দেখে প্রিন্সেসের জন্য নিয়ে আসা গিফট কেউ ছিঁড়ে ফেলেছে, কেটে রাখা হয়েছে। এটা দেখে তো তারা সবাই অনেক হতাশ হয়ে যায় আর রাজকুমারী অপমান বোধ করে। তাকে নিয়ে এসে এমন একটা অপমান করার কারণে প্রিন্সেস জিউকে পানিশমেন্ট দিতে চায়। তখন তারা সবাই তার সামনে নত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে সে যেন শান্ত হয়, তাকে যেন পানিশমেন্ট না দেয়। কিন্তু তারপরেও রাজকুমারীর রাগ কমে না আর জিউ প্রিন্সেসকে বলে তাকে একটা সুযোগ দিতে। এই কাজ যে করেছে সে তাকে খুঁজে বের করবে এবং প্রমাণ করে দেবে যে এটা সে করেনি। তখন প্রিন্সেস তাকে একটা সুযোগ দেওয়ার বলে যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তাকে শাস্তি পেতে হবে। জিউ তখন সবার সামনে বলে যেহেতু এটা স্পেশালি প্রিন্সেসের জন্য তৈরি করা হয়েছিল তাই এই কাপড়ে স্পেশাল একটা ফ্রেগ্রেন্স লাগানো আছে। যে এটা ছিঁড়েছে নিশ্চয়ই তার হাতে সেই ফ্রেগ্রেন্স লেগে গিয়েছে। এই পানিতে তার হাত ডোবালেই বোঝা যাবে যে কে অপরাধী। তখন সে একে একে সবাইকে সেই পানিতে হাত ডোবাতে বলে। প্রথমে সে ইউয়ার
ইউয়ারকে সন্দেহ করে তার হাত ডুবাতে বলে, কিন্তু এরপরে বুঝতে পারে যে এই কাজ ইউয়ারের নয়, নিশ্চয়ই সে অন্য কাউকে দিয়ে করিয়েছে। এজন্য সে ওখানে থাকা সব সার্ভেন্টদেরকে নিজেদের হাত ডুবাতে বলে। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থেকে একটা সার্ভেন্ট ধরা পড়ে যায়। জিউ প্রিন্সেসকে বলে সে নিশ্চয়ই নিজে এই কাজটা করেনি, নিশ্চয়ই তাকে দিয়ে কেউ এই কাজ করিয়েছে। তখন পাশে থেকে ইউয়ার চেঁচিয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো প্রিন্সেসের উপহার নষ্ট করার? কে তোমাকে দিয়ে এসব করিয়েছে বলো? তখন সেই সার্ভেন্ট ভয়ে বলে, কেউ করায়নি। জিউকে আমি একদমই পছন্দ করি না, তার নাম খারাপ করার জন্যই আমি এটা করেছি। যেহেতু সে অপরাধ স্বীকার করেছে, এজন্য তখনই তাকে জেলে নিয়ে চলে যাওয়া হয়। এই সব কিছু দেখে প্রিন্সেসের মন অনেক খারাপ হয়ে যায়। তিনি সেখানে থেকে উঠে চলে যাচ্ছিলেন। তখনই জিউ প্রিন্সেসকে বলে, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন, আমার সঙ্গে বাগানের দিকে চলুন, আমি আপনার মুড ভালো করে দেব। এটা শুনে যখন তারা সবাই বাগানে যায় তখন দেখতে পায় সেখানে সেই সুন্দর ড্রেস। এত সুন্দর এবং দামি একটা ড্রেস দেখে তো প্রিন্সেসের মন ভরে যায়। তারা জিজ্ঞাসা করে সে এটা কিভাবে পেল, এই পোশাকটা তো মাত্র একটাই থাকার কথা। তখন জিউ তাদেরকে বলে, আসলে এটাই হলো আসল পোশাক, আর যেটা ছেঁড়া হয়েছে সেটা ছিল রেপ্লিকা। তার সন্দেহ হচ্ছিল কেউ হয়তো এটা নষ্ট করতে পারে, এজন্যই সে এই ব্যবস্থা করেছে। তার এমন বুদ্ধিমত্তায় তো প্রিন্সেস অনেক বেশি খুশি হয়ে যায়, এমনকি তিনি তাকে উপহারও দেন। এই সবকিছু দেখে ইউয়ার মনে মনে রাখছিল আর ভাবছিল তার প্ল্যান একদমই কাজ করলো না। প্রত্যেকবার সে জিউকে অপমান করতে ব্যর্থ হচ্ছে। সেদিন রাতে রাজকুমার এসব কিছু শোনার পরে তার প্রশংসা করে, এমনকি সে তাকে একটা খুশির খবরও দেয়। রাজকুমার তাকে বলে, রানীমা রাজি হয়ে গিয়েছে তোমাকে এই রাজ্যের দায়িত্ব দেওয়ার জন্য। এটা শুনে তো সে খুশি হয়ে যায়, আর রাজকুমার যেহেতু তাকে হেল্প করেছে এজন্য সে রাজকুমারকেও ধন্যবাদ জানায়। পরদিন সকালে রানীমা তাকে একটা টোকেন দিয়ে দেয়, যেটার সাহায্যে সে এখন থেকে এখানকার রানীর মর্যাদা পেল এবং ক্রাউন প্রিন্সেস হিসেবে তাদের এই মহলের সকল মহিলাদের কার্যক্রম সে পরিচালনা করবে এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় সে খেয়াল রাখবে। এসব দায়িত্ব দেওয়ার পরে রানীমা এখন তাকে বলে, অনেক বছর থেকে আমি অপেক্ষা করে আছি, কবে আমার নাতি নাতনির মুখ দেখব। এটা শুনে প্রিন্স জিং একটু বিব্রত বোধ করে আর সেখানে থেকে চলে যায়। এটা দেখে তারা দুজনই হাসে। তখনই সেখানে ইউয়ার চলে আসে। সে রানীমাকে জানায় যে সার্ভেন্টকে গতকালকে প্রিন্সেসের জামা কাপড় ছেঁড়ার অপরাধে বন্দী করা হয়েছে। সে জানিয়েছে কনকুবাইন তিয়ানকে নাকি খুন করা হয়েছে, আর সে নিজের চোখে দেখেছে কনকুবাইন তিয়ানকে জিউ মেরেছে। এটা শুনে তো তারা দুজনই হতবাক হয়ে যায়। রানীমা বলেন, আমার বিশ্বাস এটা অবশ্যই জিউ করেনি, কিন্তু তারপরে ইনভেস্টিগেশন তো করতেই হবে। এজন্য তারা সেই সার্ভেন্টের কাছে যায়। সার্ভেন্ট কান্না করে করে বলতে থাকে সে নিজের চোখে দেখেছে কনকুবাইন তিয়ানকে জিউ খুন করেছে। প্রমাণ হিসেবে সে জিউয়ের একটা কানের দুল দেখায়। তখন জিউ রেগে বলে, কিছুদিন আগে আমার এই কানের দুল হারিয়ে গিয়েছিল, তার মানে আমাকে ফাঁসানোর জন্য এটা কালেক্ট করা হয়েছে, তাই না? একটা কানের দুল দিয়ে কি প্রমাণ হয় যে আমি তাকে খুন করেছি? এই বিষয়টি রানীমায়েরও বিশ্বাস হচ্ছিল না। এজন্য তিনি জিউকে একটা সুযোগ দেন। যেহেতু সে এখন এই রাজ্যের পাওয়ার পেয়ে গিয়েছে, এজন্য সে এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব এখানকার পুলিশকে দেয়। পরদিন সকালে ইনভেস্টিগেশন করার পরে একটা মহিলা এসে তাদেরকে জানায় কনকুবাইন তিয়ান আসলেই মারা গিয়েছে, আর তার পুরো ঘর সার্চ করে এই লাল কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। এটা দেখে ইউ আর রানীমাকে বলে, এটা তো আমার বোন জিউয়ের জামার টুকরো। তখন সেখানে তার পোশাক উপস্থিত করা হয় যেটা ছেঁড়া ছিল। জিউ তখন বুঝতে পারে এই সবকিছু তার বোনের ষড়যন্ত্র। সে শুধু রানীমাকে বলে, এই সব ছোট ছোট প্রমাণ দিয়ে কি আপনি আমাকে দোষারোপ করতে চান? তখন রানীমা কিছু বুঝতে পারছিল না জন্য তিনি বলেন, ক্রাউন প্রিন্স যখন আসবে তখন সে এটা ইনভেস্টিগেশন করে জানাবে। এটা শুনে জিউ রেগে সেখানে থেকে চলে যায়। আর ইউ আর মনে মনে খুশি হয়ে ভাবছিল খুব শীঘ্রই তার সুখের দিন আসতে চলেছে। এদিকে রাজকুমার যখন হোটেলে বসে লিঙ্গয়ের সঙ্গে আনন্দ করে ড্রিঙ্কস করছিল তখনই সার্ভেন্ট সেখানে আসে। সে রাজকুমারকে জানায় জিউ বিপদে আছে। এটা শুনে সঙ্গে সঙ্গে সে ওখানে থেকে চলে যায়। তখন লিঙ্গয়ের অনেক রাগ হয় আর মনে মনে ভাবতে থাকে, আবার এই জিউ নামের মেয়েটা আমাদের মাঝে এসেছে। প্রিন্স গিয়ে যখন জিউয়ের সঙ্গে দেখা করে তখন সে সব ঘটনা জানতে পারে। জিউ তাকে জানায় এই সব কিছুর পেছনে ইউআর এর হাত আছে। তার হয়ে সেই সার্ভেন্ট আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আর আমার মনে হয় না সে ওই সার্ভেন্টকে ছেড়ে দেবে। এটা শুনে প্রিন্স বুঝতে পারে তাকে কি করতে হবে। এদিকে আমরা সেই সার্ভেন্টকে দেখি ইউআর চাকু হাতে সেই সার্ভেন্টের কাছে যায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর দেখানো হয় সেই দিন রাতে যখন সে তিয়ানকে খুন করেছিল তখন এই সার্ভেন্ট তাকে দেখে ফেলেছিল, আর সে ওই সার্ভেন্টকে ভয় দেখিয়ে বলেছিল যদি সে এসব কিছু সবাইকে বলে দেয় আর তার জন্য কাজ না করে তাহলে সে তাকেও মেরে ফেলবে। প্রাণের ভয়ে সে এসব কিছু করেছে। তবে ইউআর তাকে এখন আর মারে না। সে তার হাতের বাঁধন খুলে দেয় আর তাকে কিছু টাকা দিয়ে এখানে থেকে পালিয়ে যেতে বলে। যখন সে ওই মেয়েটিকে পালাতে সাহায্য করছিল তখন এদিকে জিং তার লোকদেরকে সেই ছবি দিয়ে বলছিল তাকে খুঁজে বের করতে। পুরো শহরে তারা সেই সার্ভেন্টকে খুঁজে বেড়াচ্ছিল। এটা দেখে ইউআর যখন পালাতে যায় তখন তারা তার পিছু করে। সে দ্রুত সেখানে থেকে পালাতে নিজের হাজবেন্ডের গাড়িতে উঠে বসে। এজন্য সেখানে জিং এর গার্ডরা এসে তাকে আর ধরতে পারে না। তার হাজবেন্ড তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখন তারা প্রাসাদে ফিরে যায় তখন দেখতে পায় তারা অলরেডি সেই সার্ভেন্টকে ধরে ফেলেছে। জিউ এবং জিং
বারবার সেই সার্ভেন্টকে জেরা করার পরেও সে সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে তাকে ভুল শোধরানোর একটা সুযোগও দেয়, কিন্তু তারপরেও সে ইউয়ারের বিরুদ্ধে কোনো কথা বলে না, সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়। জিউ তখন কিছু জুয়েলারি দেখিয়ে ইউয়ারকে জিজ্ঞাসা করে সে কেন এটা ওই মেয়েকে গিফট করেছে। সে যে অপরাধী এটা জানার পরেও সে তাকে কেন এসব মূল্যবান জিনিস দিয়েছে, নাকি সে তাকে সাহায্য করেছে। ইউয়ার বলে যেহেতু মেয়েটি আমাকে অনেক সেবা করেছে তাই করুণা করে এসব কিছু দিয়েছি। এখানে তার হাজবেন্ডও তাকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু জিউ যেহেতু জানতো সেই আসল অপরাধী, এজন্য সে ঠিক করে নিয়েছিল তার বোনকে একটা না একটা শাস্তি দিতেই হবে। এজন্য সে ওই সার্ভেন্টকে লেবার হিসেবে বিক্রি করে দেয়। আর ওই সার্ভেন্টকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য ইউয়ারকে 3 বার চাবুকের আঘাত করা হয়। এটা দেখে জিং একটু অবাক হয়ে বলে নিজের বোনের উপর একটু বেশি কঠোর হলে না? সবেমাত্র রাজ্য চালানোর দায়িত্ব পেয়েছো আর এখন থেকেই এমন দাদাগিরি শুরু করেছো। আমি যদি কখনো ভুল করি তাহলে আমাকেও শাস্তি দিবে নাকি? তখন জিউ তাকে বলে রাজ্যের আইন ভঙ্গ করেই দেখুন, তারপরে বুঝবেন। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ইউয়ার ব্যথায় কাতরাচ্ছিল, তার হাজবেন্ড তার ক্ষততে মলম দিয়ে দিচ্ছিল। তার হাজবেন্ড বুঝে গিয়েছিল এই সবকিছুর পেছনে তার ওয়াইফ দায়ী। এজন্য সেও তাকে বলে আমাকেও কিছু টাকা পয়সা দিতে হবে, না হলে আমি এটা সবাইকে বলে দেব। মানে তার নিজের হাজবেন্ডই তাকে ব্ল্যাকমেইল করছে। তখন সে আর কোনো উপায় না পেয়ে তার হাজবেন্ডকে প্রমিস করে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে সে তাকে দেবে। তখন তার হাজবেন্ড তাকে বলে নিজের ক্ষততে নিজেই মলম দাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। সে এখন শুয়ে শুয়ে ভাবছিল তার বোনকে সে যতবারই হারানোর চেষ্টা করছে প্রত্যেকবার সে কিভাবে জিতে যাচ্ছে। তার মানে কি সেও পুনরায় জন্মগ্রহণ করেছে? যদি এমনটাই হয় তাহলে আমাকে জানতে হবে। পরদিন সকালে জিউ যখন তার সার্ভেন্ট চুনমেইকে খুঁজছিল তখন সে জানতে পারে সকাল 9টায় চুনমেই বাইরে গিয়েছে, এখনো ফিরে আসেনি। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় দুপুর, এজন্য জিউ সেখানে যায় আর দেখতে পায় চুনমেই সেখানে নেই, তার ব্যাগ পড়ে আছে। তার মনে আছে গত জন্মে আজকের দিনে চুনমেই আত্মহত্যা করেছিল, কারণ তার ভাই জুয়ায় অনেক টাকা হেরেছিল, সেটা দিতে না পেরে সে আত্মহত্যা করেছে। এখন তাকে বাঁচাতে যেতে হবে। এদিকে ইউয়ারেরও মনে ছিল যে আজকের দিনে জুয়ার সেই ক্লাব থেকে চুনমেই লাফ দিয়ে মারা গিয়েছিল। যদি জিউয়ের আগের সব কথা মনে থাকে তাহলে সে নিশ্চয়ই নিজের সার্ভেন্টকে বাঁচাতে সেখানে যাবে। তাই সে ওখানে চলে যায় তার বোনকে হাতে নাতে ধরার জন্য। ওখানে বসে বসে গেম খেলতে থাকে। সে মনে করে তার বোন চলে এসেছে, কিন্তু সে দেখতে পায় এটা তার বোন নয়, বরং তার দুলা ভাই। প্রিন্স এখানে এসেছিল চুনমেইয়ের ভাইয়ের যে ঋণ আছে সেটা পরিশোধ করার জন্য। একই সাথে সেকেন্ড প্রিন্স তার কাছে থেকে অনেকগুলো টাকা ধার করে জুয়ায় হেরে গিয়েছে। সেই দলিল সে ইউয়ারকে দেয় আর বলে এটা তাকে পরিশোধ করে দিতে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন ইউয়ারের অনেক রাগ হয়, আর এটা ভেবেও সে খুশি হয় জিউ যেহেতু আসেনি তার মানে তার কোনো কিছুই মনে নেই। সে এখন আবার তার প্ল্যান মতো সবকিছু করতে পারবে। কিন্তু আসলে দূর থেকে জিউ তাকে দেখছিল। সে বুঝতে পেরেছিল কেন ইউয়ার এখানে এসেছিল। তাই এখন থেকে সে আরো সলিড প্ল্যান বানাবে। এখন থেকে তার বোনের বিরুদ্ধে তার লড়াই শুরু। আর আজকের যে ঘটনা ঘটেছে সে এটা নিজেই ঘটিয়েছে। সেখানে সে নিজে না গিয়ে তার হাজবেন্ডকে পাঠিয়েছে। এজন্যই মূলত ইউয়ার এটা বুঝতে পারেনি। পরদিন সকালে জিউ যখন তার অ্যাকাউন্টের বইগুলো চেক করছিল তখন দেখতে পাচ্ছিল এই অ্যাকাউন্টের বইয়ে অনেক গরমিল আছে। এজন্য সে হোটেলের অ্যাকাউন্টের বই নিয়ে যখন প্রাসাদের দিকে যাচ্ছিল তখনই একটা চোর এসে তার ব্যাগ ছিনতাই করে। সে বই ফেলে চোরের পেছনে দৌড় দেয়। লিংয়েও তখন সেই বইটা উঠিয়ে নেয় আর তার ব্যাগ উদ্ধার করে তাকে দেয়। জিউ তখন তাকে ধন্যবাদ জানায়। সে তাকে চিনতে না পারলে লিংইউ নিজের পরিচয় দেয়। তখন সে বুঝতে পারে বিয়ের দিনে সে এই মেয়েটিরই প্রাণ বাঁচিয়েছিল। লিংইউ তখন তাকে চা খেতে ইনভাইট করে। তারা দুইজন বসে চা খাচ্ছিল। চা খেতে খেতে মেয়েটি রহস্যজনকভাবে তার দিকে তাকায় আর জিউ কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সে জিউকে একটা রুমে নিয়ে যায়। প্রথমে সে তার চেহারা নষ্ট করে দিতে চায় আর ভাবতে থাকে যদি সে অসুন্দর হয়ে যায় তাহলে কি প্রিন্স তাকে আর পছন্দ করবে। কিন্তু এরপরে সে অন্যটা ভাবে। সে ভাবে যদি তার চরিত্র নষ্ট করি তাহলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এটা ভেবে সে একটা মাতাল লোককে তার রুমের দিকে নিয়ে যায়। কিন্তু যখনই সে রুমে প্রবেশ করে তখন জিউ উল্টো তাকে সেই মাতাল লোকের সঙ্গে আটকে দেয়। আসলে জিউ আগে থেকেই বুঝতে পেরেছিল এমন কিছু হবে, এজন্য সে ওই চা পান করেনি, বরং ফেলে দিয়েছিল। লিংইউ বেশি চিৎকার চেঁচামেচি করলে সে গেট খুলে দেয় আর তাকে বলে প্রথমে যখন আমার ব্যাগ চুরি করিয়েছিলে তখনই বুঝে গিয়েছিলাম তোমার প্ল্যান। এটা শুনে লিংইউ বলে তার মানে মনে হচ্ছে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তো দেখছি আমার থেকেও বড় অ্যাক্টর। তাহলে এবার আমাদের সমানে সমানে লড়াই হবে। জিউ তখন রেগে তার গলা চেপে ধরে তাকে বলে খবরদার আমার সঙ্গে বেশি লাগতে এসো না, তাহলে তোমাকে নিঃস্ব করে দেব। আর প্রিন্সের সাথে আমার কোনো কিছুই নেই, অতএব আমাকে নিয়ে হিংসা করা বাদ দাও। এটা বলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল। তখনই সেখানে ক্রাউন প্রিন্স আহত অবস্থায় চলে আসে। তাকে প্রিন্সেসের কিছু লোকেরা ধরার জন্য তাড়া করে বেড়াচ্ছিল, কারণ সে জেনারেল গুয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তারা দুইজন তাকে আহত দেখে তাকে বাঁচানোর জন্য লিংইউ ওখানে থাকা মাতাল লোকটাকে নিচে ফেলে দেয় আর তাদেরকে বলতে থাকে আমাকে বাঁচান। এই সুযোগে জিউ তাকে নিয়ে রুমে ঢুকে পড়ে। যখন সেই লোকেরা তাকে খুঁজতে খুঁজতে রুমে যায় তখন তাদেরকে এই অবস্থায় দেখতে পায়।
জিউ তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য তাকে কাপড় দিয়ে মুড়িয়ে ফেলে। তাদের দুজনকে এভাবে দেখে তো লিংইউ এর গা জ্বলে যাচ্ছিল, কিন্তু প্রিন্সকে খুঁজতে আসা প্রহরীগুলো তাদেরকে এই অবস্থায় দেখে তাদের কাছে ক্ষমা চায়। এরপর তারা সেখানে থেকে চলে গেলে লিংইউ রেগে মনে মনে ভাবছিল আজকে জিউ এর জায়গায় সে জিয়াংকে বাঁচাতো, কিন্তু জিউ এর কারণে সে এটা পারল না। সে কিছুতেই জিউকে তার কাছে থেকে প্রিন্সকে ছিনিয়ে নিতে দেবে না। এদিকে আমরা জানতে পারি প্রিন্স নিং এর লোকেরাই আসলে সেই জেনারেলকে মেরে ফেলেছিল, এমনকি তারাই ক্রাউন প্রিন্সকে ধাওয়া করেছিল, কিন্তু তারা ক্রাউন প্রিন্সের চেহারা যেহেতু দেখতে পায়নি তাই তারা জানতো না ওইটা আসলে ক্রাউন প্রিন্স। যেহেতু তারা ওই লোকটাকে ধরতে পারেনি তাই প্রিন্স নিং অনেক রেগে যায়। এখানে বলে রাখি প্রিন্স নিং হলো এই ড্রামার ভিলেন। অন্যদিকে লিংইউ এখন প্রিন্সের কাছাকাছি যাওয়ার জন্য ইচ্ছে করে তার ঘর পুড়িয়ে ফেলে। এরপরে তার সার্ভেন্টকে নিয়ে প্রাসাদের সামনে চলে যায়। সেখানে রাজকুমার জিউ আর রানীমা আসে। লিংইউ এর সার্ভেন্ট বলে গতকাল রাতে সে প্রিন্সকে বাঁচিয়েছিল জন্য প্রিন্স নিং এর লোকেরা এসে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এখন তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তখন রানীমা বলে হোটেল তো আছে, সেখানে অনেক রুম ফাঁকা আছে, সেখানে গিয়ে থাকো। এটা শুনে লিংইউ মন খারাপ করে চলে যেতে চাইছিল, কিন্তু জিং তাকে বাধা দেয়। তখন রানীমা বলে যেহেতু জিউ এখন এখানকার সবকিছু সামলায় তাই সেই সিদ্ধান্ত নেবে। জিউ তখন লিংইউকে এখানে থাকার অনুমতি দেয়, যখন সে সুস্থ হয়ে যাবে তখন বাড়ি ফিরে যাবে। সেই দিন রাতে রাজকুমার ঘুমানোর জন্য জিউ এর রুমে চলে যায়, কিন্তু জিউ তাকে রুমে নিতে চাইছিল না। সে জোর করে তার রুমে প্রবেশ করে আর তাকে বলে তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার সঙ্গে থাকবো না তো কে থাকবে, আর তুমি যেটা ভাবছো সেটা নয়। লিংইউ এর সাথে আমার কোনো কিছু নেই, বাইরের মানুষ এসব বলে তাই। জিউ তখন তাকে বলে আচ্ছা, এতদিন আপনি এই হোটেলে গিয়ে ঘুমাতেন আর আজকে আপনার প্রেমিকা আপনার বাড়িতে চলে এসেছে, তারপরে আমার কথা মনে পড়লো। এসব অপমান করে সে প্রিন্সকে চলে যেতে বলে। তখন প্রিন্স রাগ করে সেখানে থেকে চলে যায়। আসলে গত রাতে তাকে বাঁচানোর জন্য প্রিন্স তার জন্য একটা উপহার রেডি করেছিল, কিন্তু জিউ তো তার কোনো কথাই শুনলো না। এই জন্য সে বসে বসে রেগে ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে লিংইউ আসে। সে জিংকে ড্রিঙ্কস করতে বারণ করে আর তার কেয়ার করছিল। তখন জিং তাকে বলে আমি জানি তোমার মনের মধ্যে কি আছে, তুমি হয়তো আমাকে পছন্দ করো, কিন্তু আমার মনে তোমার জন্য সেরকম কিছুই নেই। আমি তোমাকে শুধু ভালো বন্ধু মনে করি, তাই আমার জন্য তুমি কোনো ফিলিংস রেখো না মনের মাঝে। তখন লিংইউ বলে এমন কিছুই না, আমি সবসময় শুধু আপনার পাশে থাকতে চাই। এটা বলে সে তাকে চা দেয় আর খেয়াল করে জিং জিউকে কাপড় গিফট করার জন্য সেখানে রেখেছে, এজন্য সে ইচ্ছে করে ওই কাপড়ের উপরে চা ঢেলে দেয়। এরপরে আবার নাটক করে সরিও বলে, কিন্তু জিং তাকে বলে এটা আর কোনো কাজের না, এটা ফেলে দাও। সে তখন ওই ড্রেস নিয়ে চলে যায়। পরদিন সকালে সে ওই ড্রেস পরে বাহিরে আসে। সে যে জিউয়ের মতো ড্রেস আপ পরেছে এটা দেখে তো চুনমেই আর জিউ দুইজনই অনেক অবাক হয়ে যায়। চুনমেই তাকে বলে জিউয়ের মতো পোশাক পরলে আপনি জিউয়ের মতো হতে পারবেন না। লিংইউ তখন তাদেরকে বলে আমি তার মতো হতেও চাই না, আর এটা প্রিন্স আমাকে গিফট করেছে। এসব কথার মাঝেই সেখানে প্রিন্স চলে আসে। সে জিউয়ের জন্য অনেক কাপড় এবং জুয়েলারি গিফট নিয়ে এসেছিল। এটা দেখে জিউ প্রিন্সকে বলে এগুলো আমাকে এখন কেন দিচ্ছেন, আপনাকে যে বাঁচিয়েছে আপনি তো আগেই তাকে গিফট করে দিয়েছেন। এটা বলে সে লিংইউকে দেখিয়ে দেয়। লিংইউ যে গত রাতের পোশাক পরেছে এটা দেখে তো জিং অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে এটা তো ফেলে দেওয়ার কথা ছিল, তুমি এটা কেন পরেছো? তখন সে বলে আসলে আমার এই পোশাকটা অনেক পছন্দ হয়েছিল তাই আমি এটা ধুয়ে পরে নিয়েছি। এটা শুনে জিউ তার সার্ভেন্টকে বলে আমার মনে হয় তার পুরনো পোশাক খুব পছন্দ, আমার আলমিরাতে অনেকগুলো পুরনো পোশাক আছে, সবগুলো লিংইউকে দিয়ে দিও। একই সাথে প্রিন্স জিংও তাকে বলে যে এই পোশাকটা তার পরা একদমই ঠিক হয়নি। এসব কিছু শুনে তার অনেক কান্না পায়, সে অপমান বোধ করে সেখানে থেকে চলে যায়। এরপরে প্রিন্স জিউকে বলে তার পছন্দ মতো সব জুয়েলারি এবং পোশাক এখানে থেকে বেছে নিতে। এদিকে লিংইউ এর এত বেশি রাগ হয় আর এত বেশি কষ্ট পায় যে সে রেগে ওই পোশাকটা কেটে ফেলে আর ঠিক করে ফেলে সে প্রিন্সের সাথে যেহেতু অনেক বছর থেকে আছে সে প্রিন্সকে ছিনিয়ে নেবে। এজন্য সেদিন রাতে সে প্রিন্সের ঘরে এক ধরনের ধোয়া প্রয়োগ করে, যার কারণে প্রিন্সের কিছু একটা হয়ে যায়। সে আর নিজের কন্ট্রোলে থাকে না। তখন লিংইউ তার কোলে গিয়ে বসে আর তাকে সিডিউস করার চেষ্টা করে। তার হাতে থাকা ঝুনঝুনিওয়ালা ব্রেসলেট বাজিয়ে তাকে সম্মোহন করতে থাকে আর নিজের কাছে ডাকতে থাকে, কিন্তু প্রিন্স নিজেকে কন্ট্রোল করে নেয় আর তাকে ফেলে দিয়ে ওখানে থেকে বেরিয়ে যায়। সে জিউয়ের রুমে চলে যায় আর তাকে বলে আমাকে সাহায্য করো। জিউ তাকে দেখেই বুঝতে পারে তার একটা সমস্যা হয়েছে, তাই তাকে ঠিক করতে সে তাকে মেডিসিনের বাথটাবে শুইয়ে দেয় আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ তৈরি করতে থাকে। তখন তাকে দেখে জিংয়ের সমস্যা হচ্ছিল। জিউ এটা চেক করতে গেলে সে তাকে বাথটাবে টেনে ধরে। এরপর সে তাকে কিস করতে শুরু করে। জিউ কোনো মতে তার কাছে থেকে হাত ছাড়িয়ে নিয়ে তাকে আকুপাঞ্চার দেয়। অ্যান্টিডোট দেওয়ার ফলে জিংয়ের সমস্যা দূর হয়ে যায়। তখন তারা দুজনেই অনেক লজ্জা পেয়ে যায়। জিউ তাকে জিজ্ঞাসা করে তাকে এই পয়জন কে দিয়েছিল। জিং তখন বলে এটা তাকে লিংইউ দিয়েছে। তখন জিউ বলে সে তো তোমার রক্ষিতা, তাহলে তার তোমাকে এসব কিছু দেওয়ার প্রয়োজন কিসের? তখন জিং বলে আসলে লিংইউ অনেক আগে একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, যেহেতু সে এতিম ছিল এই জন্য তার আমি দেখাশোনা করতাম। আর এই সবকিছু দেখে আশেপাশের মানুষ এসব কথা ছড়িয়েছে। আর লিংইউ আমার নাম ব্যবহার করতো যেন সে আজেবাজে পুরুষের কাছে থেকে বেঁচে থাকতে পারে।
এসব কিছু শুনে জিউ এবার পুরো ব্যাপারটা বুঝতে পারে। তাই পরদিন সকালে সে তার লোককে বলে লিংইউ এর ব্যাপারে ইনভেস্টিগেশন করে দেখতে, কারণ অনেক বছর আগে যেই মেয়ে তাকে বাঁচিয়েছিল লিংইউকে তার মতো মনে হচ্ছে না। একটু পরেই তার সঙ্গে লিংইউয়ের দেখা হয়। তখন সে লিংইউকে বলে, গতকাল রাতে তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন লিংইউ এমন ভাব করে যেন সে নিজেও কিছু জানে না, আর সে ওগুলো ইচ্ছে করে করেনি, কিন্তু জিং তো জানতো। এই জন্য সে তাকে বলে, তুমি যেহেতু এখন সুস্থ হয়ে গিয়েছো তাই এখানে থেকে চলে যাও, আর মনে রেখো কিছু সম্পর্ক যদি একবার নষ্ট হয়ে যায় সেটা আর জোড়া লাগানো যায় না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন প্রিন্স জিং এর যেই হোটেল আছে সেখানে প্রিন্স নিং এর লোকেরা ইনভেস্টিগেশন করতে আসে। প্রিন্স নিং তার থেকেও বেশি পাওয়ারফুল ছিল, এজন্য সে তাকে না করতে পারে না। তবে সে যেন ধরা পড়ে না যায় এজন্য সে আর তার লোকেরা সেখানে অভিনয় করতে শুরু করে যেন তারা এখানকার মালিক নয়, বরং তারা এখানে আসে সময় কাটানোর জন্য। জিউ যখন সেই হোটেলে প্রবেশ করে তখন আশেপাশের সবকিছু দেখে এবং তার হাজবেন্ডকে দেখে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। এজন্য সেও অ্যাক্টিং করতে শুরু করে। সে জিংকে গালি দিচ্ছিল আর বলছিল, বাড়িতে বউকে সময় না দিয়ে হোটেলে এসে মেয়েদের সাথে ফুর্তি করা হচ্ছে, কোথায় আছো তুমি, এক্ষুনি বেরিয়ে এসো। তখন সে মাতাল অবস্থায় তাকে বলে, আমি এখানেই আছি। এটা বলে আবারও শুয়ে পড়ে। তখন জিউ কায়দা করে ওই লোকদেরকে বলে, আপনারা কি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছেন? চলুন আমি পুরো বাড়িটা আপনাকে ঘুরে দেখাচ্ছি। এটা বলে সে পুরো হোটেল তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় আর তাদেরকে ভালো মতো কাজ করতে দেয় না। শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায়। দূর থেকে প্রিন্স নিং তাকে দেখছিল আর ভাবছিল মেয়েটা বেশ ইন্টারেস্টিং। এরপরে তারা দুজন গাড়িতে উঠে এই সবকিছু নিয়ে হাসাহাসি করছিল। তখনই গাড়ি নড়লে তারা দুজন কাছাকাছি চলে আসে। এভাবে আস্তে আস্তে তারা একে অন্যকে পছন্দ করতে শুরু করেছিল, তবে প্রকাশ করে না। এদিকে সেকেন্ড প্রিন্স ইউআর এর যত গহনা আছে সবকিছু খুঁজে খুঁজে দেখছিল। ইউআর এসব কিছু দেখে তো অনেক রেগে যায়। তখন সে বলে, আমার অনেক ঋণ হয়ে গিয়েছে, জুয়ায় অনেক টাকা হেরে গিয়েছে, আমাকে কিছু টাকা দাও। কিন্তু সে তাকে কোনো টাকা দিতে রাজি নয়। কিছুদিন পরে রাজ্যে একটা বড় পরীক্ষা হতে চলেছে। সে তাকে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে বলে আর কোনো কাজ কাম করতে বলে, কিন্তু তার হাজবেন্ড কোনো কাজ করতে পারবে না। সে উল্টো তাকে তার বোনের মতো হতে বলে। আর এরপরে আবারও সেই কাঠের বাক্স বের করে বলে, আজকে আবারও নতুন কিছু হয়ে যাক। যাই হোক, পরদিন সকালে সে গিয়ে লিংইউয়ের সাথে দেখা করে, তাকে একটা মূল্যবান শেকড় উপহার দেয় আর তাকে বলে, আমার বোন জিউয়ের বিরুদ্ধে তুমি একা লড়াই করে পারবে না, সে অনেক চালাক, তুমি যদি আমার সঙ্গে মিলে কাজ করো তাহলে জিততে পারবে। লিংইউ বলে, আমি এসব কিছুতে জড়াতে চাই না, আপনি যেতে পারেন। তার এমন কথা শুনে ইউআর মনে মনে ভাবছিল, আমি তো জানি তুমি কেমন, গত জন্মে তোমার জন্য আমার অনেক অসুবিধা হয়েছিল। যেহেতু লিংইউ রাজি হয় না এজন্য সে চলে যেতে চায়। তখনই লিংইউ তাকে পেছনে থেকে ডেকে বলে, কিন্তু আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? এটা শুনে সে হাসে। পরদিন সকালে তাকে ডাক্তার চেক আপ করে যায়। এরপরে সে রাজকুমারকে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে তো রাজকুমার ভীষণ খুশি হয়ে যায়। তোমার পেটে থাকা বাচ্চা যদি ছেলে হয় তাহলে সে হবে এখানকার বড় প্রিন্স, আর তার কারণে আমি রাজ্যের ক্ষমতা উপভোগ করতে পারবো। এসব কিছু বলে তো সেকেন্ড প্রিন্স অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। রানীমাকে এই ব্যাপারে জানানোর পরে তিনিও অনেক বেশি খুশি হন আর সেই দিন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেন। সবাইকে দাওয়াত করা হয়। ইউ আর যে প্রেগনেন্ট এটা শুনে তো জিউ অনেক অবাক হয়ে যায়। সে বলে, তোমার শরীরকে সুস্থ এবং বাচ্চাকে হেলদি রাখার জন্য আমি কিছু ঔষধ তোমার জন্য দিয়ে পাঠাবো। এখানে তাদের সবার একসঙ্গে অনেক ভালো একটা সময় কাটে। তারা সবাই একসঙ্গে মিলে লাঞ্চ করে। রুমে গিয়ে জিউ চুনমেইকে বলে সে যেন সিক্রেটলি ডাক্তারকে জিজ্ঞাসা করে এটা কনফার্ম করে যে ইউ আর আসলে প্রেগনেন্ট কিনা। কিছুক্ষণ পরে সেখানে জিং আসে আর বলে, দাদিমা তো ইউআর এর প্রেগনেন্সির কথা শুনে আমাকে বারবার বলছে যেন আমরাও একটা বাচ্চা নিয়ে নেই। জিউ তখন তাকে বলে, তুমি আমাকে একটা সাহায্য করো, তুমি রানীমাকে গিয়ে বলো যে তুমি বাবা হতে পারবে না। তখন জিং বলে, তাহলে রানীমা আমাকে চিকিৎসার উপরে রেখে দেবে, আর আমি যদি তোমার এই কথা রাখি তাহলে তুমি আমার জন্য কি করবে? এটা বলে সে তাকে কাছে টেনে ধরে। তখন জিউ একটা আকুপাঞ্চার বের করে বলে, এখনই বলবো কি করব? তখন সে ভয়ে হাসতে হাসতে সেখানে থেকে চলে যায়। এরপরে জিউ স্যুপ নিয়ে তার বোনের সঙ্গে দেখা করতে যায়। সে তার বোনের কোমরে একটা স্কারলেট বাধা দেখতে পায়। সেটা থেকে গন্ধ নিয়ে বুঝতে পারে তার বোন একটা নিষিদ্ধ স্পেল ব্যবহার করে প্রেগনেন্ট হওয়ার ভান করছে। সে এটা ধরে ফেলেছে জন্য ইউআর তাকে বলে, তোমার কি হিংসে হচ্ছে? তুমি কি ভয় পাচ্ছ যে তোমার স্থান আমি পেয়ে যাব? এদিকে সেই ডান্সার মেয়ে গিয়ে সেকেন্ড প্রিন্স আর রানীমাকে ডেকে নিয়ে আসছিল। অন্যদিকে জিউ যখন ইউআরকে বলছিল এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখনই ইউআর তাদের প্ল্যান মতো সেখানে থেকে ইচ্ছে করে পড়ে যায়। এমন ভান করে যেন জিউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে ইউআর পড়ে যাওয়া মাত্রই তার মিসক্যারেজ হয়ে যায় আর রক্ত বের হতে শুরু করে। এটা দেখে তো জিউ অনেক বেশি অবাক হয়ে যায়। আর ইউআর এর হাজবেন্ড এবং রানীমাও দূর থেকে এটা দেখে ফেলে। তখন তো তারা দৌড়ে তাকে বাঁচাতে যেতে চায়। মানে লিংইউ ইউআরকে ব্যবহার করে জিউকে সবার সামনে দোষী বানিয়ে ফেলেছে। আসলে এই সব কিছু তার আর লিংইউ এর প্ল্যান ছিল। লিংইউ তাকে এমন একটা ওষুধ দিয়েছিল যার কারণে সে প্রেগন্যান্সির নাটক করতে পেরেছে, আর এখন মিসক্যারেজ হওয়ার নাটক করে সে জিউকে সবার চোখে ছোট করে ফেলেছে। রানীমা লু লিয়াং তার উপরে রেগে বলে সে কেন ইউআরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন জিউ বলে, আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি, বরং সে প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে। এক্ষুনি আমি আমাদের পারিবারিক ডাক্তারকে ডাকছি, তাহলে সবকিছু
সবকিছু প্রমাণ হয়ে যাবে। এটা শুনে ইউয়ার বলে সে এখন উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কোনো প্রয়োজন নেই ডাক্তার নিয়ে আসার। কিন্তু তখনই সেখানে জিং ডাক্তারকে নিয়ে চলে আসে। ডাক্তার যখন ইউয়ারকে চেক করে তখন তিনি বলে তোমরা তো বলেছিলে তার মিসক্যারেজ হয়েছে, কিন্তু আমি তো চেক করে দেখছি তার বাচ্চা এখনো ভালো আছে। এটা শুনে তো ইউয়ার ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে সত্যি সত্যি প্রেগনেন্ট। আর তারা দুজন তো অনেক অবাক হয়ে যায়। রাতে ইউয়ার অনেক খুশি ছিল কারণ সে আসলেই প্রেগনেন্ট। তখন জিউ তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে আজকে তুমি যে কাজ করেছো সেটার কারণে তোমার সত্যিকারই বাচ্চা চলে যেত। যদি আমি এসব কিছু আগে না জানতাম তাহলে তোমার এই বাচ্চাটা সত্যি মারা যেত। ইউয়ার এটা শুনে অবাক হলে সে ওখানে তার ডাক্তারকে নিয়ে আসে। এরপরে সে তাকে বলে তার কাছে থেকেই সবকিছু শুনে নাও। এটা বলে ডাক্তারকে রেখে চলে যায়। তখন ইউয়ারকে ডাক্তার সবকিছু খুলে বলে। সে লিং ইউকে ডেকে পাঠায় আর তাকে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো। আসলে তারা দুজন প্ল্যান করার পরে ডাক্তার যখন তার চেক আপ করেছিল তখন দেখেছিল ইউয়ার আসলেই প্রেগনেন্ট, কিন্তু এটা ইউয়ার জানতো না। তবে লিং ইউ জানার পরে ডাক্তারকে সে টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে দেয় যেন তার প্ল্যান সাকসেসফুল হয়, মানে সে ইউয়ারকে ব্যবহার করেছে। এজন্য ইউয়ার রেগে তাকে একটা চড় মারে, কারণ তার কারণে আজকে তার সত্যিকারের বাচ্চা মারা যেতে চলেছিল। তখন লিং ইউ রেগে তার হাত চেপে ধরে বলে গতকালকে তো তোমার মিসক্যারেজ হওয়ার একটা অভিনয় করেছিলে, আজকে সত্যি সত্যি সেটা করে দেবো নাকি। এটা শুনে ইউয়ার ভয় পেয়ে যায়। তখনই সেখানে জিউ আর জিং চলে আসে। এখানে তাদের দুজনের সামনে সব সত্যিটা প্রকাশ হয়ে যায় আর প্রমাণ হয়ে যায় যে জিউ নির্দোষ। সে শুধু ইউয়ারকে একটু শাসিয়ে সেখানে থেকে চলে যেতে বলে আর এরপরে লিংইউকে কিছু টাকা পয়সা দিয়ে বলে 1 ঘন্টার মধ্যে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে। তখন সে জিং এর হাত ধরে রিকোয়েস্ট করে, কিন্তু জিং ও তার কথা শোনে না, তাকে চলে যেতে বলে। এই জন্য সেই দিন রাতে সে সুইসাইড করার চেষ্টা করে। তখন সেখানে জিং আর জিউ চলে আসে। আসলে জিং ইনভেস্টিগেশন করে তার ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছিল। সে যে তার ঘরে ইচ্ছে করে আগুন লাগিয়ে এই প্রাসাদে এসেছে এটাও সে জেনে গিয়েছে। এসব কিছু শুনে সে কান্না করতে করতে বলে আমি এত বছর ধরে আপনার সাথে আছি, আমি আপনার কাছাকাছি আসার জন্য এসব কিছু করেছি। তখন জিং তাকে বলে তুমি এখনো মিথ্যে বলছো, তুমি তো আসলে একটা রেফুজি। যে আমার প্রাণ বাঁচিয়েছে ওই মেয়েকে তুমি অন্য কোথাও গায়েব করে দিয়েছো, এমনকি ওই মেয়ের কাছে যেসব জিনিসপত্র আমি দিয়েছিলাম বা ছিল সেই সব কিছু তুমি চুরি করে নিয়েছো। লিংইউ তখন কান্না করতে করতে বলে আমি সেটা চুরি করিনি, সে নিজেই ফেলে গিয়েছিল। মানে সে এখানে সত্যিটা স্বীকার করে নেয়। জিং তার কাছে থেকে সেই পেন্ডেন্ট চায়। তখন সে ওই মেয়েটির পেন্ডেন্ট তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে তো জিউ অনেক অবাক হয়ে যায়। মানে জিং যে এই মেয়েকে এতদিন ধরে দেখাশোনা করে আসছে তার প্রাণ বাঁচানোর জন্য, সেই মেয়েই কিনা এখানে মিথ্যে পরিচয়ে আছে। জিং তাকে আর এখানে এক মুহূর্তের জন্যও সহ্য করে না আর তাকে সেখানে থেকে বের করে দেয়। সেদিন রাতে জিউ তার রুমে গিয়ে সবকিছুর ব্যাপারেই ভাবছিল। আসলে ছোটবেলায় সে একটা ছেলেকে বাঁচিয়েছিল আর সেই ছেলেটি তাকে একটা পেন্ডেন্ট দিয়েছিল। সেও ওই ছেলেকে একটা পেন্ডেন্ট দিয়েছিল আর ওই ছেলেটা আর কেউ নয় বরং জিং। মানে জিং যেই মেয়েটিকে খুঁজছে আর যেই মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং জিউ। এসব কিছু জানতে পেরে জিউ মনে মনে অনেক খুশি হচ্ছিল। তখনই সেখানে জিং আসে। সে অনেক লজ্জা পাচ্ছিল আর তাকে বলছিল আসলে তোমাকে বিষয়টা কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি হয়তো ভাবছো লিংইউয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে আসলে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না আর আমরা দুইজন কখনোই একসাথে রুম শেয়ার করিনি। তবে তুমি চাইলে আমরা দুইজন মিলে একসঙ্গে এই অভিজ্ঞতা অর্জন করতে পারি। এটা শুনে তো জিউ অনেক লজ্জা পেয়ে যায়। তখন সে তাকে বলে আপাতত ঘুমিয়ে যাও, কালকে সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন জিউ লজ্জা পেয়ে হাসে। বাইরে থেকে লুলিয়াং এটা দেখে বুঝতে পারে জিউয়ের সাথে হয়তো তার স্বামীর সম্পর্ক ভালো না, তারা দুজন একসঙ্গে থাকে না। এজন্য সে ভাবছিল যদি সে জিউকে বিয়ে করতে পারতো তাহলে সে সুন্দরী একটা বউ আর ক্ষমতা একসঙ্গে পেত। এটা বলেই তার মাথায় একটা আইডিয়া আসে। পরদিন সকালে জিউয়ের কাছে একটা চিঠি আসে যেখানে লেখা ছিল সাউথ প্যালেসে তার সঙ্গে এসে দেখা করতে। সে মনে করে জিং হয়তো সেখানে তাকে সারপ্রাইজ দিবে। এটা মনে করে যখন সে ওখানে যায় সে দেখতে পায় এটা তো লুলিয়াং, যে তার জন্য বাঁশি বাজায়, তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে চা সার্ভ করে। মানে সে তাকে ইনিয়ে বিনিয়ে বলছিল তার সঙ্গে যেহেতু তার স্বামীর সম্পর্ক ভালো না এজন্য জিউ চাইলে তারা দুজন প্রেমের সম্পর্ক চালাতে পারে। তখন তো জিউ অনেক রেগে যায় আর তাকে আচ্ছা মতো পিটুনি দিয়ে সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে জিয়াং তাকে সেই ডান্স ক্লাবে ডাকে আর তাকে আসলেই সারপ্রাইজ দেয়। সে তাকে এই পুরো ডান্স ক্লাব গিফট করেছিল। মানে এখন থেকে জিউ এই ডান্স ক্লাবের মালিক। এমন একটা গিফট পেয়ে তো জিউ অনেক বেশি খুশি হয়ে যায়। সে জিয়াংকে ধন্যবাদ জানায়। তারা দুইজনই এখন একে অন্যের সঙ্গে অনেক বেশি খুশি ছিল। দূর থেকে তাদেরকে প্রিন্স নিং দেখছিল আর ভাবছিল জিং কি আসলে প্রতিদিন এই ক্লাবে আসে নাকি সে অভিনয় করছে। এজন্য সে তাকে ডেকে পাঠায়। এরপরে তাকে জেরা করে বলে সেদিন আমার লোকেরা তোমার এখানে একজন অপরাধীকে খুঁজতে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সে ভ্যানিশ হয়ে যায়। এই সব কিছুর পেছনে কি তোমাদের হাত আছে নাকি সেই দিন আসলেই সে ভ্যানিশ হয়ে গিয়েছিল, কোনটা? জিং তখন বলে যদি তারা তাকে খুঁজে পেত তাহলে তো খুঁজে নিতেই পারতো। আর এছাড়াও পরদিন যখন আমার পুরো হোটেল সার্চ করতে এসেছিলেন আমি পুরোপুরি কোঅপারেশন করেছি। এটা শুনে প্রিন্স নিং আরো কিছু বলবে তার আগেই সে তার মনোরঞ্জন করার জন্য সেখানে একটা ডান্সার নিয়ে আসে আর মিউজিশিয়ান নিয়ে আসে। এইসব কিছু দেখে তো তার অনেক ভালো লাগে। একটু পরেই নিচে চেঁচামেচি শুনে তারা যখন সামনে যায় তখন দেখতে পায় জিউ আজকে থেকে এই হোটেলে একটা রুলস করে দিয়েছে, এখানে যারা আসবে শুধুমাত্র এখানে নাচার জন্য আসবে। এখন থেকে এখানে
এখানে আর কোনো মহিলার গায়ে কোনো ছেলে হাত দিতে পারবে না। মানে এতদিন যে হোটেলে ছেলে মেয়ে একসঙ্গে থাকতো ওইটা বন্ধ। এসব কিছু দেখে প্রিন্স নিং বলে, এভাবে তাহলে তোমাদের হোটেল চলবে কি করে? তখন জিং বলে, কোনো সমস্যা নেই, আমার স্ত্রী যা সিদ্ধান্ত নেবে তাই। নিং তখন তার স্ত্রীর অনেক বেশি প্রশংসা করে। সেদিন রাতে জিউ আর জিং একসঙ্গে মেলায় ঘুরতে যায়। জিউ অনেক কিছু কেনে। এখানে জিং অনেকবার তার হাত ধরার চেষ্টা করে কিন্তু পারে না। এরপরে জিউ তার হাত ধরে দৌড়ে ল্যাটিনের কাছে যায়। এরপরে তারা দুজন মিলে অনেক সুন্দর একটা ল্যাটিন তৈরি করে, সেখানে তাদের মনের কথা লিখে, কিন্তু কেউ কাউকে দেখতে দেয় না। জিউ বলে এটা সারপ্রাইজ, যেদিন এটা ওড়ানো হবে সেই দিন দেখতে পাবে। এখানে তারা দুজন একে অন্যকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, মানে তাদের দুজনের মধ্যে এখন ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। এই জন্য তাদের দুজনের একে অন্যের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগছিল। এদিকে একটা মেয়েকে দেখি যে কিনা জিউয়ের মতো মুখোশ পরে তার মতো চেহারা ধারণ করে, আর এরপরে হোটেলে যায়। হোটেলে একটা মেয়ে এসে তাকে বলে যে আমাকে বাঁচান, ওই ছেলেটা আমার সঙ্গে অনেক বেয়াদবি করছে। তখন জিউ তাকে বলে ওই ছেলের কাছে যেতে। তখন মেয়েটি বলে কিন্তু আমরা তো আমাদের দেহ বেচি না। জিউ তখন তার মুখে রুমাল ধরে তাকে অজ্ঞান করে দেয় আর সেই ছেলের কাছে নিয়ে চলে যায়। নিচে থেকে কিছু মেয়ে এটা দেখতে পায়। এরপরে যখন মেয়েটি রুম থেকে বের হয় তখন সে ওখানে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এদিকে জিউ আর জিং দুজন ল্যাটিন নিয়ে বাড়িতে চলে এসেছিল। তখনই এই খবর পেয়ে তারা দুজনই হোটেলে চলে যায়। হোটেলে যাওয়ার পরে সেখানে থাকা সবাই জিউকে দোষ দিচ্ছিল আর বলছিল সে তাদেরকে রুলস করে দিয়েছিল এই হোটেলে কোনো ছেলে তাদের গায়ে স্পর্শ করতে পারবে না, কিন্তু সে কেন এই মেয়েটিকে জোর করলো, তার জন্যই এই মেয়ে মারা গিয়েছে। কিন্তু জিউ আর জিং তো জানতো যে সে নির্দোষ, কারণ তারা দুজন তো 4 ঘন্টা ধরে বাহিরেই আছে, ঘুরে বেড়াচ্ছে। তবে সেখানে থাকা সবাই যেহেতু তাকে নিজের চোখে দেখেছিল এজন্য এটা কেউ বিশ্বাস করে না, সবাই তাকে দোষ দেয়। এমনকি পুলিশ ডেকে নিয়ে এসেছিল। তখন আর কোনো উপায় না পেয়ে সৈনিকদের সঙ্গে তাকে চলে যেতে হয়। এরপরে জিউ কারাগারে বসে বসে ভাবছিল যে এইসব কার কাজ হতে পারে। একই সাথে জিং বাহিরে ইনভেস্টিগেশন করছিল, কিন্তু তারা কোনো প্রমাণই খুঁজে পাচ্ছিল না। একদিন হঠাৎ করে জিউয়ের উপরে হামলা করা হয়। একটা লোক তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে ওখানে থেকে পালাতে সক্ষম হয়। আর তখনই সেখানে জিং এসে সেই লোকটাকে ধরে ফেলে। এরপরে সে ওই লোকটাকে জেরা করতে শুরু করে। সে তাকে ব্ল্যাকমেইল করে বলে যদি সে সত্যিটা না বলে তাহলে সে তার ছেলেকে মেরে ফেলবে। এটা শুনে সেই লোকটা ভয়ে বলে আমি তার চেহারা তো দেখতে পাইনি, তবে তার হাতে একটা ঘন্টার ব্রেসলেট ছিল। এটা শুনেই জিং বুঝতে পেরে যায় এটা কে হতে পারে। তাই রাতে সে জিউয়ের ক্ষততে মলম লাগিয়ে দেয় আর তার কাছে থেকে ক্ষমা চায়, কারণ সে লিংইউকে বুঝতে ভুল করেছে। সে যে তাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করবে এটা সে বুঝতে পারেনি। এখন তারা দুজন মিলে কাজ করবে। পরদিন সকালে পুরো শহরে খবর ছড়িয়ে দেওয়া হয় জিউকে কেউ কারাগারে মেরে ফেলেছে। আর এটা জানার পরে সবচেয়ে বেশি খুশি হয় হচ্ছে ইউয়ার, কারণ এখন তাদের বাচ্চা হয়ে যাবে এই রাজ্যের প্রিন্স, আর তার হাজবেন্ডও এখন হাই অফিসিয়াল হতে পারবে। এই সব কিছু ভেবে তো তারা দুজনে অনেক বেশি খুশি ছিল। আর আগের জন্মে যেহেতু তার হাজবেন্ড এক্সামে পাশ করে হাই অফিসিয়াল হয়ে গিয়েছিল এজন্য সে তার হাজবেন্ডকে আবারও সেই পরীক্ষা দিতে বলে। এটা শুনে তো তার হাজবেন্ডও অনেক বেশি অনুপ্রেরণা খুঁজে পায়। সে ওই একদিনের মধ্যেই পড়াশোনায় মনোযোগী হয়ে যায় আর ইউয়ার রাজ্যের রানী হওয়ার স্বপ্ন বুনতে থাকে। সেই দিন রাতে লিংইউ চুপি চুপি ঘরে প্রবেশ করে কফিন সরিয়ে জিউকে দেখে এটা কনফার্ম হয়ে যায় যে জিউ মারা গিয়েছে। সে অনেক হাসতে শুরু করে, অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আশেপাশে থেকে জিউ ভূত হয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। সে তাকে এমন এমন কিছু কথা বলে যেগুলো শুনে লিংইউ স্বীকার করে নেয় যে সেই তাকে প্ল্যান করে মেরে ফেলেছে। তখনই পাশে থেকে আসল জিউ চলে আসে। যেহেতু তার অপরাধ প্রমাণ হয়ে গিয়েছে তাই এখন জিং সহ সবাই জেনে গিয়েছে কে আসল অপরাধী। আর চুনমেই সেই মুখোশ পরেছিল যেই মুখোশ এর আগে লিংইউ পরে হোটেলে গিয়েছিল। এসব কিছুর জন্য লিংইউ অনেক রেগে যায় আর বলে আমি চাইলে এখনো তোমাকে মেরে ফেলতে পারি। এটা বলে সে তাকে হামলা করে দেয়। তখনই জিং তীর ধনুক দিয়ে তার উপরে আঘাত করে আর সেখানেই লিংইউ মারা যায়। এরপরে তারা দুজনই প্রাসাদে ফিরে আসে। যেহেতু প্রাসাদের সবাই জানে জিউ মারা গিয়েছে এজন্য আজকে প্রিন্স তাকে এখানে ঘুমোতে বলে। আগামীকালকে সকালে সে সবাইকে বুঝিয়ে বলবে। এসব কিছু শেষে জিং যখন সে ল্যাটিন নিতে যায় তখন জিউ সেই পেন্ডেন্ট দেখে তাকে বলে এই পেন্ডেন্ট ছোটবেলায় একজন আমাকে দিয়েছিল তাকে বাঁচানোর জন্য। জিং এটা দেখে বুঝতে পেরে যায় যে সেই মেয়েটি আর কেউ নয় বরং জিউ। যেই মেয়ে তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল সেই কিনা তার ওয়াইফ, আর এখন তো সে তাকে ভালোবাসে। এসব কিছু মনে করেই তারা দুজনই অনেক খুশি হয়ে যায়। জিউ তাকে বলে আসলে আমি তোমাকে পছন্দ করি, আমার এই মনের ফিলিংস তোমাকে অনেকদিন থেকেই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি। তখন জিংও তাকে সেই ল্যাটিন দেখায় আর নিজের মনের ফিলিংস বলে। এরপরে তারা দুজনই একে অন্যকে কিস করে দেয় আর সেই দিন প্রথম তাদের বিয়ের প্রথম রাত উদযাপন করে। মানে আজকে তাদের বিয়ে পূর্ণতা পেল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে সে তাদের ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলে, কারণ এখন থেকে তারা দুজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। জিউ তখন হেসে বলে আমার কাছে কিন্তু ডিভোর্স পেপারের আরেকটা কপি আছে, ওইটা ছিঁড়ে ফেলবে নয়তো তোমার খবর
খবর আছে। তখনই প্রহরী এসে তাকে কাজে ডাকে, কিন্তু সে যায় না, কারণ আজকে সারাটা দিন সে জিউয়ের সঙ্গেই কাটাতে চায়। এজন্য জিউ বেশ খুশি হয়। এদিকে ইউয়ার যখন জানতে পারে জিউ মারা যায়নি, তখন সে আর তার হাজবেন্ড দুইজনই অনেক রেগে যায়। তার হাজবেন্ড তো এখন হাল ছেড়েই দেয়, সে বলে আমি পরীক্ষাই দেব না। তখন ইউয়ার তার হাজবেন্ডকে বোঝায় জিউ বেঁচে আছে তো কি হয়েছে, তার হাজবেন্ড যদি হাই পজিশনে পৌঁছাতে পারে তাহলে তারা তো বড়লোকই হয়ে যাবে। তখন তার হাজবেন্ড বলে এই পড়াশোনা আমি পারবো না, তবে আমার কাছে অন্য একটা উপায় আছে পরীক্ষায় পাশ করার, তুমি আমাকে কিছু টাকা দাও। তখন ইউয়ার বলে তোমাকে দিতে দিতে আমার টাকা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আমার কাছে আর বেশি টাকা নেই। সেকেন্ড প্রিন্স তখন বলে তাহলে আমি পরীক্ষাই দেব না। কিন্তু ইউয়ার কিছুক্ষণ চিন্তা করে আর এরপরে বলে তোমাকে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে আর আমি তোমাকে সাহায্য করব। মানে তারা দুজন এই পরীক্ষায় পড়াশোনা ছাড়াই পাশ করার একটা ফোন দিয়াটে। ইউয়ার তার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছে। সে জিউয়ের কাছে 1000 স্বর্ণমুদ্রা ধার চায়। জিউ তাকে এত বড় অ্যামাউন্টের টাকা দিতে চাইছিল না আর বলছিল আর তুমি যে এটা আমাকে ফিরিয়ে দেবে তার কি ভরসা। তখন ইউয়ার তাকে বলে আমার হাজবেন্ড যদি এক্সামে পাশ হয়ে যায় তাহলে তোমাকে এই 1000-এর সাথে আরো 1000 স্বর্ণমুদ্রা আমি গিফট করে দেব। জিউ বলে আর যদি সে পাশ না হয় তাহলে কি করবে। তখন সে বলে যদি সে পাশ না করে তাহলে তোমাকে আমি সেই স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দেব। কিন্তু জিউয়ের তার কথায় বিশ্বাস হয় না। সে বলে তুমি যে আমাকে ফিরিয়ে দিতে পারবে তার কি ভরসা আছে। এই জন্য ইউয়ার তার সঙ্গে একটা চুক্তি করে, তার হাজবেন্ড পাশ না করলে স্বর্ণমুদ্রার বদলে সে মায়ের বাড়ি থেকে যে জমি পেয়েছে সেই জমি জিউয়ের নামে করে দেবে। তার এই ডিলে জিউ রাজি হয়ে যায়। এটা শুনে ইউয়ার মনে মনে খুশি হলেও জিউ খুব ভালো করেই জানতো এর আগের জন্মে যেহেতু তার হাজবেন্ড এই এক্সামে পাশ করেছিল, কারণ সে তার হাজবেন্ডকে অনেক বেশি কঠোর পরিশ্রম করিয়েছে, পড়িয়েছে এবং অনেক স্ট্রিক্ট ব্যবহার করেছে, যেটা তার বোন একদমই করতে পারবে না। তার মানে সে একদম শিওর যে এবার লুলিয়াং পাশ করতে পারবে না। কিছুদিন পরে তার হাজবেন্ডের পরীক্ষার ডেট চলে আসে। সেই দিন তার সঙ্গে একটা মহিলার দেখা হয়। সে ছিল জ্যোতির্বিদ। মহিলাটি গণনা করে তাকে জানায় তার হাজবেন্ড অবশ্যই পাশ করবে। এটা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর এটা বিশ্বাসও করে ফেলে। সে এখন তার হাজবেন্ডকে পরীক্ষা দিতে এগিয়ে দিয়ে আসে আর তার হাজবেন্ডের পাশের জন্য সে প্রায় 1000 স্বর্ণমুদ্রা খরচও করে ফেলেছে। তার হাজবেন্ড পরীক্ষা দিয়ে পাশ করবে এটা নিশ্চিত হয়ে সে তার বাড়ির সবাইকে দাওয়াত করেছিল। পরিবারের সবাই এমনকি প্রতিবেশী এলাকার সবাইকে বলেছে তার বাড়িতে আসার জন্য। জিউ সেখানে এসে শুধু তার কর্মকাণ্ডগুলো দেখছিল। ইউয়ার এখানে বাবা মায়ের সঙ্গে জিউকে অনেক ছোট করে কথা বলে আর তার সৎমা তো তাকে অপমান করে, কিন্তু এসব কিছু তার গায়ে লাগে না, কারণ সে জানে একটু পরে কি হতে চলেছে। সে চুনমেইকে বলে তার কাজ শুরু করতে। তখন চুনমেই সেই পরীক্ষার গার্ডকে গিয়ে সবকিছু বলে দেয়। পরীক্ষার গার্ড যখন টিচারের কাছে গিয়ে এই সবকিছু জানায় তখন তিনি অনেক রেগে যান। তিনি জানতে পেরেছেন কেউ একজন এখানে নকল নিয়ে এসেছে, এজন্য তিনি সেখানে থাকা সমস্ত পরীক্ষার্থীদেরকে চেক করতে শুরু করেন। লুলিয়াং তখন সবার সামনে ধরা পড়ে যায়। গার্ড তাকে ধরে যখন প্রাসাদে নিয়ে আসে তখন ইউয়ার আর বাকি সবাই এসব কিছু জানতে পেরে তো ইউয়ারের নাক কাটা যায়। লজ্জায় রানীমা এবং তার পরিবারের সবাই সেখানে থেকে চলে যায়। তখন আমরা জানতে পারি ইউয়ারের সঙ্গে যে জ্যোতিষ মেয়েটির দেখা হয়েছিল সেটা জিউ ঠিক করেছিল, কারণ সে চাইছিল ইউয়ারকে একটু ওপরে তুলতে আর তারপরে তার অহংকার নষ্ট করে দিতে। যাই হোক, তার এমন আচরণের কারণে রানীমা তার উপরে ভীষণ রেগে যায় আর তাকে শাসন করে, ভবিষ্যতে এমন কোনো কিছু করতে বারণ করে দেয়। পরদিন সকালে রাজদরবার থেকে তাদের প্রাসাদে খবর পাঠানো হয় যে জিং রাজদরবারে চাকরি পেয়েছে, সে হাই অফিসিয়াল হয়ে গিয়েছে। এটা শুনে তো ইউয়ার আর রানীমা অনেক অবাক হয়ে যায়। তখনই সেখানে জিং আসে আর বলে তোমরা কালকে যে উৎসব করেছো তোমরা কি একবারও খেয়াল করনি যে আমি সেখানে অনুপস্থিত ছিলাম? গতকালকে আমি পরীক্ষা দিয়েছিলাম আর পরীক্ষায় আমি পাশ করেছি। তাকে পাশ করতে দেখে ইউয়ারের যেমন জ্বলন হচ্ছিল তেমনি রানীমা আর জিউ অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ইউয়ার তখন জিউকে বলে তোমরা নিশ্চয়ই চিটিং করেছো, নয়তো সে কিভাবে পাশ করলো? আমার হাজবেন্ডের পাশ করার কথা ছিল। তখন জিউ তাকে ধার নেওয়া 1000 স্বর্ণমুদ্রার কথা মনে করিয়ে দেয়। এটা শুনে তো সে ভীষণ রেগে যায়। রুমে গিয়ে সে তার হাজবেন্ড লুলিয়াংকে এই বিষয়টা জানায় আর বলে তোমার মতো অপদার্থকে বিয়ে না করে জিংকে বিয়ে করলেই ভালো ছিল। এটা শুনে তার হাজবেন্ড রেগে গিয়ে তারা দুজন মারামারি শুরু করে দেয়। তখনই তার হাজবেন্ড তাকে ধাক্কা দিলে ইউয়ার পড়ে যায় আর সেখানেই তার মিসক্যারেজ হয়ে যায়। এটা দেখে তার হাজবেন্ড অনেক ঘাবড়ে যায়। তাকে ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো লাভ হয় না, কারণ ইউয়ার এর মিসক্যারেজ হয়ে গিয়েছে। তার হাজবেন্ড তাকে এই বিষয়টা লুকিয়ে রাখতে বলে, কারণ রানীমা যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তারা আর এখানে ভালোভাবে থাকতে পারবে না। যত সুযোগ সুবিধা পাচ্ছে এসব কিছু আর পাবে না। যদি তার ওয়াইফ সুস্থ হয়ে যায় তাহলে সে আবারও কনসিভ করতে পারবে। এটা বলে সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইউয়ার অনেক হাইপার হয়ে যায়। সে তাকে বলে গত জন্মে তো তুমি প্রিন্স নিং এর হাই অফিসিয়াল ছিলে, মিনিস্টার হয়ে গিয়েছিলে, তাহলে এবার কেন তুমি ফেল করেছো? এটা শুনে তার হাজবেন্ডের চোখ চকচক করে ওঠে। সে বলে তুমি যা বলেছো এসব কিছু সত্যি? তখন সে বলে হ্যাঁ। তখন সে তাকে জড়িয়ে ধরার মনে মনে ভাবতে থাকে যদি তাই হয় তাহলে প্রিন্স নিং এর সঙ্গে বন্ধুত্ব করলে নিশ্চয়ই সে একটা হাই অফিসিয়াল হওয়ার সুযোগ পাবে। এজন্য পরদিন সকালেই সে প্রিন্স নিং এর শরণাপন্ন হয়। কিন্তু প্রিন্স নিং এত সহজে তাকে নিজের কাছে আসতে দেয় না। সে যে আসলেই বিশ্বস্ত এটা প্রমাণ করার জন্য সে তাকে অনেকগুলো কাজ দেয়। যদি সে তার কাছে বিশ্বস্ততা প্রমাণ করতে পারে তবেই সে তাকে নিজের হাই অফিসিয়াল বানাবে।
আর যদি না পারে তাহলে তার গর্দান যাবে। এটা শুনে তো লুলিয়াং খুশি হয় আবার ভয়ও পায়। এদিকে জিং জানতে পারে প্রিন্স লিং এর লোকেরা কোনো একটা অনৈতিক কাজের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। যেহেতু সে এখন হাই অফিসিয়াল হয়ে গিয়েছে এজন্য সে প্রিন্স লিং এর প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে, আর এই বিষয়গুলো তার খেয়াল রাখতে হচ্ছে। পরদিন সকালে জিউকে একজন সার্ভেন্ট এসে বলে তার হাজবেন্ড অনেক অসুস্থ, সে তার কাছে থেকে ছুটি চায়। তখনই জিউয়ের মনে পড়ে যে সেই দিন কাছে এগিয়ে এসেছে, কারণ গত জন্মে সামনের মাসে প্লেগ এই গ্রামে মহামারী ছড়িয়ে দেবে। এদিকে সন্ধ্যায় যখন ইউয়ার ঘুরে বেড়াচ্ছিল তখনই সে দেখতে পায় এখানে অনেক পরিমাণে মেডিসিন তৈরি করা হচ্ছে। তখনই সে খেয়াল করে এগুলো তো প্লেগের মেডিসিন, আর এগুলো যেহেতু জিউ বানাচ্ছে তার মানে গত জন্ম সম্পর্কে সে অবগত আছে, তার মানে সে এতদিন অ্যাক্টিং করছিল। তখনই ইউয়ার বুঝে যায় যে জিউও তার মতো পুনর্জন্মগ্রহণ করেছে আর তার সবকিছুই মনে আছে। পরদিন সকালে রাজপরিবার থেকে জিংকে অভিনন্দন জানানো হয়, কারণ সে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এজন্য তাকে শহরের প্লেগ মহামারীতে কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। এখন থেকে তাকে এই এলাকার কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। রাতে জিউ তার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল আর তাকে সাবধান থাকতে বলছিল, কারণ যেহেতু তাকে প্লেগ মহামারী দেখাশোনার জন্য কমিশনার বানানো হয়েছে তাই তাকে এই রোগের সংস্পর্শে এড়িয়ে চলতে হবে, অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে। সেদিন রাতে জিং জানতে পারে তার ভাই অর্থাৎ সেকেন্ড প্রিন্স নিং এর হয়ে কাজ করছে, আর প্রিন্স নিং নাকি চি নামের একটা শহর দখল করে নিতে চাইছে। সে অনেক বছর ধরে করাপশন করে আসছে, এজন্য সে এখন পদক্ষেপ গ্রহণ করতে চায়। প্রিন্স নিং এর বিরুদ্ধে সমস্ত প্রমাণ সে তার লোককে জোগাড় করতে বলে। এদিকে প্রিন্স নিং সেকেন্ড প্রিন্সের সঙ্গে কথা বলে আর তার সঙ্গে একটা ডিল করে। সে বলে তার ভাই যে প্রজেক্টের জন্য যাচ্ছে সেখানে তাকেও পাঠানো হবে, আর এই প্রজেক্টে যদি তার কোনো গরমিল মনে হয় তাহলে তার ভাইকে যেন সে মেরে ফেলে। এটা শুনে সে একটু আমতা আমতা করে আর বলে সে যতই হোক আমার ভাই। প্রিন্স নিং তখন বলে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, যদি তুমি হাই অফিসিয়াল হতে চাও তাহলে তাকে মারতে হবে। তুমি যদি তাকে মারতে পারো তাহলে ভাববো তুমি আমার বিশ্বস্ত, আর তোমাকে আমি হাই অফিসিয়াল বানিয়ে দেব, আর যদি না পারো তাহলে এসব কিছু ভুলে যাও। এটা শুনে সে রাজি হয়ে যায়, আর পরদিন সকালে প্রিন্স নিং তাকে তার ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দেয়। জিং যেহেতু বেশ কয়েকদিনের জন্য দূরে শহরে চলে যাচ্ছিল এজন্য জিউ তাকে জড়িয়ে ধরে তাকে বলে সে তাকে অনেক মিস করবে আর নিজের খেয়াল রাখতে। তখন তার হাজবেন্ড তার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। সেখানে ইউয়ার আসে, সে তাকে আবারও আজে বাজে কথা বললে জিউ তাকে মনে করিয়ে দেয় যে সে এখনো তার কাছে থেকে 1000 স্বর্ণমুদ্রা পায়, যেহেতু আর মাত্র 20 দিন বাকি আছে সেটা সে কবে পরিশোধ করবে এটা নিয়ে ভাবতে বলে, আর সেখানে থেকে চলে যায়। তখন ইউয়ার বলে যেহেতু তুমিও পুনরায় জন্মগ্রহণ করেছো আর আমিও, দেখা যাক এই জন্মে কে জিততে পারে। এজন্য পরদিন সকালেই সে তার মায়ের সঙ্গে গিয়ে দেখা করে, তার মাকে সবকিছু জানায় এবং বলে বাজারের উপরে তার বাবার যে দোকানগুলো আছে সেগুলোর দলিল তাকে দিতে, সেগুলো বন্ধক রেখে সে কিছু টাকা নেবে আর তার বোনকে ফাঁসাবে। তার মা এটা করতে চাইছিল না, তখন সে তার মাকে আশ্বস্ত করে আর বলে সে অবশ্যই এটা তাকে ফিরিয়ে দেবে। এরপরে সে ওই দোকান সহ জমির কাগজগুলো নিয়ে গিয়ে একটা লোন নেয়, আর লোনের পেপারসে সে তার বোন জিউয়ের সিল লাগিয়ে দেয়। এরপরে সে 37,000 টাকা নিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে জিং যখন প্লেগ রোগীদের জন্য কাজ করছিল তখন তার ভাইয়ের উপরে তার একটু সন্দেহ হয়। তার ভাই সিক্রেটলি নিং এর সেই লোকদের সঙ্গে কাজ করছিল। সে নিং এর একজন প্রহরীকে বলে রাতে যেন সে গিয়ে জিং এর রাখা সেই প্লেগের সমস্ত ঔষধ নষ্ট করে দেয়। এজন্য সেই দিন রাতে প্রহরী যখন সেই সব ঔষধ নষ্ট করতে যায় তখনই জিং এবং তার সাথী এসে তাদেরকে ধরে ফেলে। এদিকে ইউয়ার জিউকে ফাঁসানোর জন্য যে নকল সিল ব্যবহার করেছিল সেটা ধরা পড়ে যায়। জিউ তার ঘর থেকে সেই সিল খুঁজে পায়, এমনকি সে তাকে বলে এটা আসলে নকল সিল, তার আসল সিল তো সিলভারের তৈরি। তাই সে তাকে যেভাবে ফাঁসানোর চেষ্টা করেছে সেটাতে সে নিজেই ফাঁসলো। সে তার কাছে থাকা সেই ডিপোজিটের স্লিপ কেড়ে নেয়, এমনকি তার ঘরে যেসব ভ্যালুয়েবল মূল্যবান জিনিসগুলো আছে সেই সবকিছু সে নিয়ে চলে যায়, কারণ সে তার কাছে থেকে 1000 স্বর্ণমুদ্রা পায়। এই সবকিছু দেখে ইউয়ারের মাথা ঘুরে ওঠে আর সে ওখানে অজ্ঞান হওয়ার ভান করে। জিউ চলে যাওয়ার পরে সে ভাবতে থাকে সে যতই যাই করুক না কেন জিউকে কেন সে হারাতে পারছে না। পরদিন সকালে তার বাবা মা তাদের বাড়িতে বেড়াতে আসে। ইউয়ারের মা যখন এসব কিছু জানতে পারে তখন জিউকে ডেকে নিয়ে আসে। ইউয়ার তো সমস্ত দোষ জিউয়ের উপরে দিয়ে দিচ্ছিল, বলছিল তার টাকা পয়সা সব জিউ কেড়ে নিয়েছে। এটা শুনে যখন তারা তাকে অপমান করতে শুরু করে তখন জিউ কান্নার অ্যাক্টিং করে আর তার বাবাকে সবকিছু বলে দেয় যে কিভাবে তার মা আর তার বোন তার সমস্ত দোকানগুলো বন্ধক রেখে টাকা খেয়ে ফেলেছে। এটা শুনে তো তার বাবা ভীষণ রেগে যায়, তার মাকে চড় মারে আর সেখানে থেকে চলে যায়। মানে ইউয়ারের চাল আবারও তার উপরেই ভারী পড়ে গেল। এদিকে প্রিন্স জিংকে দেখি তার ভাই তার সঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে একজন মন্ত্রী আসে আর তাকে অনেকগুলো টাকা পয়সা অফার করে বলে সে যেন তাকে সেই প্লেগের ঔষধের সিক্রেট রেসিপি বলে দেয়, কিন্তু সে তাকে দেয় না আর এই অফার রিফিউজ করে দেয়। এই সব কিছু দেখে লুলিয়াং মনে মনে ভাবছিল আজকে যদি সে পরীক্ষায় পাশ করতে পারতো তাহলে আজকে এই জায়গায় সে থাকতো আর অনেক টাকা পয়সা কামাতে পারতো। সেই দিন রাতে জিং এর কাছে একজনের খবর আসে, সে একজনকে খোঁজার জন্য
পাহাড়ে চলে যায়। এই সুযোগে লু লিয়াং সেই মন্ত্রীর সঙ্গে ডিল করে আর বলে এই সব টাকা তাকে দিয়ে দিতে, আর এর বদলে সে প্রিন্স জিংকে মেরে ফেলবে আর তার সব সিক্রেট রেসিপি সে তাকে দিয়ে দেবে। তখন সেই লোকটা রাজি হয়ে যায়। জিং যখন জঙ্গলে যায় জড়িবুটি খুঁজতে আর সেই লোকটাকে খুঁজতে, তখনই কেউ তাদের দিকে তীর ছুঁড়ে মারে আর সে পা পিছলে পড়ে যায়। এদিকে লু লিয়াং বসে বসে ড্রিঙ্কস করছিল আর বলছিল বড় ভাই আমাকে মাফ করে দিও। অন্যদিকে জিওয়েরও ঘুম ভেঙে যায়, তার মন কেন যেন কু ডেকে ওঠে। পরদিন সকালে লু লিয়াংকে সব গার্ডরা এসে বলে জিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, জঙ্গলে তারা এই রক্তাক্ত স্কারলেট খুঁজে পেয়েছে। লু লিয়াং বলে এটা তো আমার ভাইয়ের স্কারলেট, এটা তার ওয়াইফ তাকে দিয়েছিল। এসব কিছু বলে সে কান্নার ভান করে। এরপর সবাই চলে গেলে সে ওই সব টাকা পয়সা আত্মসাৎ করে নেয়। এদিকে জিউ যখন হোটেলে যায় দেখতে পায় হোটেলে কেউ নেই, সেখানে প্রিন্স নিং ছিল। সে জিউকে ডেকে পাঠিয়েছে। তাকে দেখে জিউ মনে মনে ভাবছিল এই জন্মেও সে আবার আমাকে হ্যারাসমেন্ট করার জন্য ডেকেছে। গতবারও সে আমাকে অনেক বেশি জ্বালিয়েছিল। এসব কিছু ভেবে সে প্রিন্স নিং এর কাছে যায়। প্রিন্স নিং এখানে তাকে জানায় তার হাজবেন্ড যে মিশনে গিয়েছিল সেখানে সে মারা গিয়েছে। এটা শুনে প্রথমে তার কষ্ট হলেও এরপরে সে বলে এসব উল্টোপাল্টা কথা আমাকে বলবেন না, আমার বিশ্বাস তার কিচ্ছু হয়নি। কিন্তু প্রিন্স নিং তার সঙ্গে ফ্লার্ট করে বলে তুমি বিবাহিত, তাতে আমার কোনো কিছু যায় আসে না, তুমি চাইলে আমি তোমার খেয়াল রাখতে পারি। জিউ তখন তাকে ইগনোর করে সেখানে থেকে চলে যাচ্ছিল। তখনই চুনমেই এসে তাকে জানায় লু লিয়াং শহর থেকে ফিরে এসেছে আর তার হাজবেন্ডের খবর নিয়ে এসেছে। যখন সে তার সঙ্গে গিয়ে দেখা করে তখন সে তার হাজবেন্ডের রক্তাক্ত স্কারলেট তাকে দেয়, যেটা যাওয়ার সময় সে তার হাজবেন্ডকে গিফট করেছিল। লু লিয়াং এখানে তাকে কনফার্ম করে যে তার হাজবেন্ডকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার হাজবেন্ড মারা গিয়েছে। এটা শুনে তার একদমই বিশ্বাস হচ্ছিল না, কারণ গত জন্মে তো জিং এই মিশনে গিয়ে একদম ভালোভাবে ফিরে এসেছিল, তাহলে এবার কি হলো। সে লু লিয়াংকে জিজ্ঞাসা করে তার হাজবেন্ডকে কে মেরেছে, তারা কি খুঁজে পেয়েছে। লু লিয়াং জানায় তারা কোনো কিছুই খুঁজে পায়নি, তাদের ভয় হচ্ছে যে তারা হয়তো অপরাধীকে খুঁজে পাবে না। এটা শুনে তার অনেক রাগ হয়। যদিও সে কান্না করে ফেলে তার হাজবেন্ডের এই খবর শুনে, কিন্তু তারপরেও সে মনে একটা বল রাখে। যেহেতু তারা তার বডি খুঁজে পায়নি, এজন্য সে বলে যেভাবেই হোক আমি আমার হাজবেন্ডকে খুঁজে বের করব, আর যদি সে মারা গিয়েও থাকে তাহলে তার খুনিকে আমি খুঁজে বের করে শাস্তি দেব। এটা বলে সে কাঁদতে কাঁদতে চলে যেতে থাকে। ক্রাউন প্রিন্সের মৃত্যুর খবর শুনে তো ইউয়ার অনেক খুশি হয়ে যায়। সে তার হাজবেন্ডকে বলে তুমি কি সত্যি বলছো? তখন তার হাজবেন্ড বলে আমি নিজে চোখে দেখেছি তাকে পাহাড় থেকে পড়ে যেতে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে বলে তার মানে এই জন্মে তার বোনের ভাগ্যে এই অবস্থা লেখা ছিল। নিশ্চয়ই তার হাজবেন্ড এবার সাকসেসফুল হয়ে যাবে আর তার হাত ধরে সে অনেক হাই অফিসিয়াল হয়ে যাবে। তার হাজবেন্ড আর সে দুজনই অনেক বেশি লোভী ছিল, এজন্য তারা দুজনই শুধু এসব স্বপ্নই দেখে। পরদিন সকালে যখন প্রাসাদে জিং এর মৃত্যুর অনুষ্ঠান শুরু করার জন্য সাজানো হচ্ছিল তখনই সেখানে জিউ আসে। সে প্রচন্ড রেগে যায়, সবকিছু বন্ধ করতে বলে। সে বলে তার হাজবেন্ডের বডি এখনো খুঁজে পাওয়া যায়নি, তার হাজবেন্ড মরেনি, এসব কিছু বন্ধ করতে। জিং এর কথা ভেবে তার অনেক খারাপ লাগছিল, সে শুধু কান্নাই করে যাচ্ছিল। অপরদিকে প্রিন্স নিংকে দেখি লু লিয়াংকে সে এখনো হাই অফিসিয়াল বানায়নি, এখনো সে তাকে তার চামচাই বানিয়ে রেখেছে। লু লিয়াং দেখতে পায় প্রিন্স নিং এর বিবাহিত মেয়েদের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট। বিবাহিত মেয়েদের সঙ্গে সে রাত কাটায় আর তার হাজবেন্ডদেরকে সে প্রমোশন দেয়। এসব কিছু দেখে তার মনের মধ্যে একটা খারাপ চিন্তা আসে। এদিকে রাতে যখন জিউ তার হাজবেন্ডের কথা ভেবে বসে বসে কান্না করছিল তখনই হঠাৎ তার কি যেন একটা মনে হয়, তার মুখে হাসি ফুটে ওঠে। সে পেছনে ফিরে তার হাজবেন্ডকে দেখে, তাকে জড়িয়ে ধরে কিস করে আর অনেক রেগে বলে তুমি কোথায় ছিলে এতদিন? আমি কত চিন্তা করেছি তোমার জন্য, কত কষ্ট পেয়েছি জানো। এটা শুনে তার হাজবেন্ড তাকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। পরদিন সকালে রাজপরিবার থেকে একটা ডিক্রি জারি করা হয়। যেহেতু তার ভাই মারা গিয়েছে তার অনুপস্থিতিতে এখন তাকে সুপারভাইজার থেকে প্রমোশন করে মিনিস্ট্রি করে দেওয়া হচ্ছিল। যখনই এটা তার হাতে দেওয়া হবে তখনই সেখানে জিং চলে আসে আর বলে কে বলে আমি মারা গিয়েছি। সে রাজপরিবারের ওই ডিক্রি গ্রহণ করে। এরপরে আরেকটা ডিক্রি বলা হয় সুপারভাইজার লু লিয়াং যেহেতু তার ডিউটি ঠিকমতো পালন করেনি, এমনকি তার আহত ভাইকে খুঁজেনি, অবহেলা করেছে, এইসব কারণে তাকে 3টা বেতের বাড়ি দেওয়া হবে। এসব কিছু দেখে এবং শুনে তো তারা দুজনই ভীষণ অবাক হয়ে যায়। ভবিষ্যতে যেন সে এই ধরনের খারাপ কাজ আর না করে এজন্য তাকে একের পর এক পেটানো হয়। এই 3টা বেতের বাড়ি দেওয়ার পরেও শেষ হয় না। এখন তার বড় ভাই তাকে বলে আমি সবকিছু জেনে গিয়েছি, প্রিন্স নিং এর সঙ্গে হাত মিলিয়ে নিজের বড় ভাইয়ের ক্ষতি করতে যাচ্ছিলে। আমাদের পরিবারেরও একটা নিয়ম আছে, যেহেতু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো তাই তোমাকে আরো 30টা বেতের বাড়ি দেওয়া হবে। এটা বলে তাকে জেলখানায় নিয়ে চলে যাওয়া হয়। এদিকে প্রিন্স নিংও এই সবকিছু জেনে অনেক বেশি রেগে গিয়েছিল। এজন্য লু লিয়াং তার কাছে অনেক মাপ চায় আর বলে সে দেখেছিল যে তার ভাই মারা গিয়েছে, কিন্তু তারপরে সে কিভাবে ফিরে এলো এটা সে বুঝতে পারছে না। তবে প্রিন্স নিংকে খুশি করার জন্য তার কাছে আরো একটা জিনিস আছে। এটা বলে সে বিশাল বড় একটা বাক্স নিয়ে আসে। প্রিন্স নিং সেই বাক্স খুলে দেখতে পায় এখানে তার ওয়াইফ ইউয়ারকে রাখা আছে আর সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখে তো প্রিন্স নিং অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বলে এমন একটা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে মনে হয় আমি
অনেক ভুল বুঝেছিলাম। মানে একটা হাজবেন্ড কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে। এই সব কিছুর পরে পরদিন সকালে যখন ইউয়ার বাড়ি ফিরে আসে তখন সে তার হাজবেন্ডকে অনেক বেশি অপমান করতে শুরু করে। বাহিরের মানুষ জেনে যাবে এই ভয়ে সে তার ওয়াইফকে শান্ত করার জন্য তার ওয়াইফকে চাবুক দেয় আর বলে, আমি অপরাধ করেছি, তবে এটা আমি আমাদের ভালোর জন্যই করেছি, স্বার্থের জন্য করেছি। তুমি চাইলে আমাকে আঘাত করে এটা শাস্তি দিতে পারো। কিন্তু ইউয়ার তাকে মারে না, সে শুধু তাকে বলে, তুমি আসলে মেরুদণ্ডহীন একটা কাপুরুষ, নিজের দিকে তাকিয়ে দেখো তুমি আমাকে কিভাবে অসম্মান করেছো। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। সেই দিন রাতে ইউয়ার নিজে থেকেই প্রিন্স নিং এর কাছে যায়। সে নিজেকে আত্মসমর্পণ করে আর তাকে বলে, আপনি যদি আমার খেয়াল রাখেন তাহলে আমি আপনার জন্য ধারালো অস্ত্র হতে পারি। এটা শুনে প্রিন্স নিং অনেক খুশি হয় আর বলে, এই প্রথম কোনো মেয়ে আমাকে নিজের কাছে কোনো স্বার্থ ছাড়াই ডাকছে, বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আর আমি শুনেছি তুমি নাকি জিউয়ের বোন। এটা শুনে সে অনেক অবাক হয়ে ভাবতে থাকে প্রিন্স নিং আসলে কি চায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইউয়ার রাতের গভীরে জিউয়ের রুমে লুকিয়ে লুকিয়ে যায়। সেখানে খুঁজতে খুঁজতে সে তাদের ডিভোর্স লেটার পায় আর এরপরে জিউয়ের একটা অন্তর্বাস নিয়ে সেখানে থেকে বেরিয়ে যায়। পরদিন সকালেই প্রিন্স নিং জিউকে ডেকে পাঠায়। সে তাকে তার ডিভোর্স লেটার দেখিয়ে বলে, তোমার হাজবেন্ডের সঙ্গে তো তোমার 1 বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল, তার মানে তোমাদের মধ্যে অবশ্যই সম্পর্ক খারাপ হবে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। এটা শুনে জিউ রেগে তাকে বলে, এতগুলো মেয়ে থাকতে আমার পেছনে কেন পড়ে আছেন। তিনি বলেন, সব মেয়ে আমার জন্য পাগল, কিন্তু তুমি একমাত্র যাকে আমি এখনো ফাঁসাতে পারছি না। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। এটা শুনে জিউ তাকে অপমান করে দিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স নিং আবার তার হাজবেন্ড জিং এর কাছে তার সে অন্তর্বাস পাঠিয়েছে। এটা দেখে সে দ্রুত তার ওয়াইফের সঙ্গে গিয়ে দেখা করে। তারা দুজনেই এই বিষয়ে আলোচনা করে এবং বুঝতে পারে ইউয়ার প্রিন্স নিং এর সঙ্গে যোগ দিয়েছে। তারা দুজন মিলে তাদেরকে ফাঁসাতে চাইছে আর প্রিন্স নিং তার ওয়াইফের দিকে কুনজর দিচ্ছে। যেহেতু জিংকে কাজের জন্য বাইরে যেতে হবে তাই তার ওয়াইফ কোনো বিপদে পড়লে এই হাতে আংটিটা দিতে বলে। এটার মাধ্যমে সে সাময়িকের জন্য বাঁচতে পারবে। এখানে তারা অনেক রকমের পরামর্শ করে আর সেদিন রাতে জিউ খেয়াল করে তার বোন ইউয়ার প্রিন্স নিং এর মহলে যাতায়াত করে এবং তার সঙ্গে মিলে এসব কিছু করছে। এজন্য তার বোনকে দেখে সে এবং তার হাজবেন্ড অনেক ঝগড়া করে এই বিষয়টি নিয়ে। এটা দেখে ইউয়ার মনে করে তার কাজ হয়ে গিয়েছে। জিউ প্রিন্স নিং এর কাছে একটা চিঠি পাঠায় যেটা সে দেখে ফেলে। ওখানে সে প্রিন্স নিংকে তাদের হোটেলে রাত 9টায় যেতে বলেছিল। এটা দেখে সে রাত 9টায় প্রিন্স নিং এর সঙ্গে গিয়ে দেখা করে। তার বোন যেন প্রিন্স নিং এর মন জয় করে না ফেলে এটা ভেবে সে নিজেই তার মন জয় করে। এদিকে প্রিন্স নিং এর ওয়াইফ এখানে হোটেলে খাওয়া দাওয়ার জন্য এসেছিল। আসলে জিউ তাকে ইনভাইট করেছিল আর এই সুযোগে সে তার হাজবেন্ডকে ধরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান সাজিয়ে রেখেছে। প্রিন্স নিং যে এই হোটেল রুমে আছে এটা শুনে তো তিনি রেগে সেখানে চলে যান আর হাতে নাতে ইউয়ার আর তার হাজবেন্ডকে ধরেন। প্রথমে তিনি ইউয়ারকে অপমান করে সেখানে থেকে বের করে দেন। এরপরে দরজা লাগিয়ে তার হাজবেন্ডকে চড় মারতে শুরু করে। সে ছিল জেনারেলের মেয়ে, তার অনেক পাওয়ার। তার বাবার পাওয়ারের কারণেই প্রিন্স নিং এতদূর পর্যন্ত আসতে পেরেছে। এজন্য তার ওয়াইফের এত অপমান সহ্য করেও সে চুপচাপ থাকে। যখন তার ওয়াইফ সেখানে থেকে চলে যায় তখন সে বুঝতে পারে এই সবকিছু আসলে জিউয়ের কাজ। জিউই তার ওয়াইফকে এখানে ইচ্ছে করে নিয়ে এসেছিল। এজন্য সে তাকে থ্রেট দিয়ে বলে, তোমাকে আমি দেখে নেব। প্রাসাদে ফিরে সে প্রথমে ইউয়ার আর লুলিয়াংকে চাবুক মেরে শায়েস্তা করে, কারণ তাদের এসব অবহেলার কারণে আজকে সে তার ওয়াইফের কাছে ছোট হয়ে গিয়েছে। তার জিউয়ের প্রতি এত বেশি রাগ হয় যে সে মনে মনে ঠিক করে নেয় এবার এটার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। রাতে যখন ইউয়ার আর লিয়াং মার খেয়ে বাড়িতে ফিরে সেখানে রানীমা এলে লুলিয়াং রানীমায়ের কাছে ভালো সাজার জন্য সমস্ত দোষ ইউয়ারের উপরে দিয়ে দেয়। তখন ইউয়ার রেগে সবার সামনে বলে দেয় এই সবকিছু শুরু হয়েছিল যখন সে তাকে ধাক্কা মেরে ফেলে তাদের বাচ্চাকে নষ্ট করে দিয়েছে। এটা শুনে জিউয়ের একটু খারাপই লাগে, কিন্তু শেষ পর্যন্ত লুলিয়াং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। জিউ তার কাছে গেলে সে কাঁদতে কাঁদতে তাকে বলে, এখন ইউয়ারকে এই অবস্থায় দেখে সে কি খুশি হয়েছে? তখন জিউ রেগে বলে তার এই রকম জীবনের জন্য সে নিজেই দায়ী, কারণ গত জন্মে যেসব লোকেরা তাকে অত্যাচার করেছিল সে এই জন্মে তাদের হয়েই কাজ করেছে, তাদের সঙ্গেই বন্ধুত্ব করেছে। গতবারও জিউয়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই তার হাজবেন্ড হাই অফিসিয়াল হয়েছিল, আর এবারও প্রথম থেকেই তারা দুজন দুই রকমের রাস্তা চুজ করেছে। ইউয়ার যেমন রাস্তা বেছে নিয়েছে আজকে সে তারই ফল ভোগ করছে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায় আর ইউয়ার বসে বসে কান্না করতে থাকে। যখন সে একদম ভেঙে পড়েছিল আর রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে ওখানে জিং আর তার সাথীকে দেখতে পায়। তাদেরকে শহরে দেখে সে দ্রুত নিংকে খবর দিতে যায়। জিং এখানে একজন লোকের সঙ্গে দেখা করতে এসেছিল যে কিনা প্রিন্স নিং এর বিরুদ্ধে প্রমাণ এবং সাক্ষী। তার কাছে থেকে সে প্রিন্সের সকল অপকর্মের ব্যাপারে জানতে পারে, এমনকি তার বাবার মৃত্যুর পেছনেও প্রিন্স নিং দায়ী। এসব কিছু জেনে তো তার অনেক কষ্ট হয়। এদিকে লু লিয়াং রানীমাকে কিছু একটা খাইয়ে দেয় যার কারণে সে জ্ঞান হারায়। জিউ সেখানে এলে সে জিউকে অজ্ঞান করে কোথাও একটা নিয়ে চলে যায়। জিং প্রাসাদে এসে সব কিছু দেখে বুঝতে পারে যে এটা কার কাজ হতে পারে। সে গিয়ে তার ভাইয়ের গলায় তরোয়াল ধরে তাকে জিজ্ঞাসা করে তার ওয়াইফ কোথায়। তখন তার ভাই তাকে বলে প্রিন্স নিং এর কাছে থেকে নিজের জীবন বাঁচাতে সে তার ওয়াইফকে তার কাছে রেখে এসেছে। এটা শুনে সে আর এক মুহূর্তও দেরি করে না, সে তার সাথীকে বলে প্রিন্স নিং এর অপরাধ প্রমাণ করে
রাজদরবারের সবাইকে নিয়ে আসতে। এটা বলেই সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। এদিকে জিউয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে প্রিন্স নিংকে দেখতে পায়। প্রিন্স নিং তার উপরে অনেক রেগেছিল, সে তার গলা চেপে ধরেছিল। সে নিজেকে বাঁচানোর জন্য হাতে থাকা রিং ঘোরায় আর তার চোখে বালি ছিটিয়ে দিয়ে পালাতে চায়, কিন্তু প্রিন্স নিং তার হাত ধরে ফেলে। ততক্ষণে সেখানে জিং চলে এসেছিল, এজন্য তারা সবাই বাইরে বেরিয়ে আসে। জিং তার ওয়াইফকে ছেড়ে দিতে বলে, এর বদলে সে তাকে তার মিনিস্টারি পদ দিয়ে দেবে, এমনকি সে তার অপকর্মের বিরুদ্ধে যে প্রমাণ জোগাড় করেছে সেটাও তাকে দিয়ে দিতে চায়। তখন আর কোনো উপায় না পেয়ে প্রিন্স নিং তার ওয়াইফকে ফিরিয়ে দিতে চায়। ইউয়ার তার গলায় তরোয়াল ধরে তার কাছে নিয়ে যাচ্ছিল। তখনই প্রিন্স দেখতে পায় এই বই তো আসলে নকল। তার লোকেরা জিউদের উপরে হামলা করতে শুরু করে দেয়। ইউয়ারের দিকে তীর ছোড়া হলে তার বোন তাকে বাঁচানোর চেষ্টা করে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই সকল সৈনিক তাদের দিকে আসলে তারা পালাতে শুরু করে। তাদের ছোড়া একটা তীর ইউয়ারের গায়ে লেগে যায়, সে ওখানেই মারা যায়। এটা দেখে জিউয়ের অনেক খারাপ লাগে। এরপরে তারা দুজন পালিয়ে যাচ্ছিল। জিংয়ের শরীরেও একটা তীর বিঁধে যায়। এটা দেখে তো সে অনেক বেশি কষ্ট পায়। তারা দুজন আর পালাতে পারে না, কারণ চারিদিকে থেকে লোকেরা তাদেরকে ঘিরে ধরে। শেষ পর্যন্ত তারা দুজনই সেখানে তীর বিদ্ধ হয়ে মারা যায়। এখানে এই সিন কাট হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জিও আবারও জেগে উঠেছে, আর সে আবারও প্রথম জীবনে ফিরে এসেছে। সে এবার ক্রাউন প্রিন্সের স্ত্রী নয়, বরং সে হলো সেকেন্ড প্রিন্সের স্ত্রী। এটা জানার পরে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার আবারও জন্ম হয়েছে। সে এখানে ক্রাউন প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে তার বোন ইউয়ারকে ক্রাউন প্রিন্স ডিভোর্স দিয়েছে, কারণ তার বোন অনেক অপরাধ করেছে। কিন্তু সে যে এখন সেকেন্ড প্রিন্সের ওয়াইফ, এটা শুনেই তার অনেক খারাপ লাগে। তখনই সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে। চুনমেই বাইরে গেলে তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাদের দুজনের আগের জন্মের সবকিছুই মনে ছিল। ততক্ষণে সেখানে সেকেন্ড প্রিন্স চলে এসেছিল। সেকেন্ড প্রিন্স ভেতরে এসে দেখতে পায় তারা দুজন একসঙ্গে বসে চা খাচ্ছে। সে তো এখানেই তার ওয়াইফকে অপমান করতে শুরু করে যে তারা দরজা বন্ধ করে ভেতরে কি করছিল। এটা শুনে ক্রাউন প্রিন্স রেগে যায়, কিন্তু তারপরে সে তার ওয়াইফকে অপমান করে আর তাকে বেরিয়ে যেতে বলে। তখন জিউ তাকে কানে কানে বলে আজ রাতে দেখা হবে, আপনি চলে যান। সে ওখানে থেকে চলে গেলে সেকেন্ড প্রিন্স তাকে মারতে চায়। তখন সে তাকে চড় মারে, আর এরপরে চাবুক দিয়ে তাকে অনেকবার মেরে তাকে বলে তোমার মতো একটা কাপুরুষের সঙ্গে সংসার করার ইচ্ছে আমারও নেই, আমি ডিভোর্স চাই। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। তার এমন আচরণে তো সেকেন্ড প্রিন্স অনেক বেশি বিরক্ত হয়ে তাকে গালি দিতে থাকে। তখনই পেছনে থেকে ক্রাউন প্রিন্স তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। সেদিন রাতে জিং হোটেলে গিয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করে। মেয়েটি তার কাছে গেলে সে তাকে সাফ সাফ জানিয়ে দেয় তার মনে এই মেয়ের জন্য কোনো কিছুই নেই, সে অন্য একজনকে ভালোবাসে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর জিউয়ের সঙ্গে দেখা করে। এখানে তারা দুজন দেখা করে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এভাবে তাদের খুশির মুহূর্তকে খুব বেশি দিন বজায় রাখা যাবে না। তার জন্য তাদের দুজনকে বিয়ে করতে হবে। আর আগের জন্মে কি কি হয়েছিল সেই সব যেহেতু তাদের মনে আছে, তাই প্রথমে তারা দুজন ঠিক করে যে এই সব কিছু তারা প্রথমে ঠিক করবে আর প্ল্যান মতো আগাবে। তারা দুজন যদি একসঙ্গে চলে তাহলে কোনো বিপদই তাদেরকে স্পর্শ করতে পারবে না। সেদিন রাতে যখন তারা ঘুরে বেড়াচ্ছিল, লিং ইউ তাদের দুজনকে দূর থেকে দেখে তো অনেক বেশি রেগে যায়। এখন তারা দুজন মাঝে মাঝে লুকিয়ে একসঙ্গে দেখা করে আর সবসময় প্ল্যান করে যে কিভাবে সবকিছু ঠিক করা যায়। পরদিন সকালে সে ইউয়ারের সঙ্গে দেখা করতে যায়। ইউয়ারের এখনো জ্ঞান ফিরে আসেনি। সে বুঝতে পারছিল না ইউয়ার এখনো জেগে কেন ওঠেনি। যাই হোক, সে ওখানে থেকে চলে যায়। লিং ইউ এখন সেকেন্ড প্রিন্সের কাছে যায়, তার সাহায্য চায়। সে বলে আপনার ওয়াইফ জিউ তো ক্রাউন প্রিন্সের মাথা খেয়েছে, সবসময় তার সঙ্গে ঘুরে বেড়ায়, রাত কাটায়। আপনি কি চান না তাকে একটা শিক্ষা দিতে? আর আপনার কাছে এটাই একটা সুযোগ। জিউকে যদি আপনি ছোট করতে পারেন আর হাতে নাতে ধরে সবার সামনে দেখিয়ে দিতে পারেন, তাহলে রানীমা কখনোই তাকে একসেপ্ট করবে না। এটা শুনে লিং ইউ তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিন সে জিউয়ের কাছে একটা চিঠি লিখে পাঠায়, এটা বলে যে সে তাদের ডিভোর্সের ব্যাপারে ডিসকাস করতে চায়। সেই দিন রাতে জিং তার বান্ধবীর কথায় তার সঙ্গে দেখা করতে যায় এবং সেই একই ট্রিক্স দেখতে পায়, মানে ধোঁয়া দিয়ে তাকে কন্ট্রোল করার ইচ্ছা। এজন্য সে ঘরে প্রবেশ করে প্রথমে সেই ধোঁয়া নষ্ট করে দেয়। এটা দেখে তো লিং ইউ বেশ অবাকই হয়ে যায়। সে প্রিন্সকে ওই পেন্ডেন্ট দেখায় আর তাদের ছোটবেলার কথা বলে বলে আমি এত বছর থেকে আপনার সঙ্গে আছি, আমি আপনাকে অনেক পছন্দ করি। কিন্তু জিং তাকে পাত্তা না দিয়ে তার সব আসল কথাগুলো বের করে দেয়, মানে সে যে ওই মেয়ে নয় যে তাকে বাঁচিয়েছিল এসব কিছু। এটা শুনে সে কান্না করে বলে এত বছর থেকে আপনার পাশে আমি আছি, আপনাকে আমি পছন্দ করি। কিন্তু জিং তার লোককে বলে লিং ইউকে এই শহরের বাহিরে দিয়ে আসতে, সে যেন আর কখনো এই শহরে ঢুকতে না পারে। আর এটা তার জন্যই ভালো, কারণ এখানে বেশি বাড়াবাড়ি করলে তার প্রাণও যেতে পারে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে লু লিয়াং হোটেল রুমে তার ওয়াইফের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে তার প্রেমিকা চলে আসে। এদিকে জিং এবং জিউ তাদের প্ল্যান মতো সেই হোটেল রুমের দরজা খুলে তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। সবার সামনে তারা দুজন হাতে নাতে ধরা পড়ে যায় আর জিউ রেগে তাকে বলে সে তাকে ডিভোর্স দেবে। এই ব্যাপারটা নিয়ে তারা রানীমায়ের সঙ্গে কথা বলে। সে রানীমাকে বলে তার মতো একজন কাপুরুষের সঙ্গে সে সংসার করবে না, সে ডিভোর্স চায়। আর ক্রাউন প্রিন্স এবং সে একে অন্যকে ভালোবাসে, তাই তারা দুজন বিয়ে করতে চায়। রানীমা না চাইতেও তাদের ডিভোর্সের সম্মতি দিতে হয়। পরদিন লু লিয়াং যখন প্রিন্স নিং এর সঙ্গে গিয়ে দেখা করে, তখন প্রিন্স নিং তাকে বলে তুমি কখন তো
তোমার ওয়াইফকে আমার কাছে নিয়ে এসে দেবে। সে তখন প্রিন্স নিংকে বলে যে তার সঙ্গে তার ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছে, এখন এটা সম্ভব নয়। এটা শুনে তো প্রিন্স নিং অনেক বেশি রেগে যায়, তার উপরে ওয়াইন ছুঁড়ে মারে। সে তাকে বলে যদি সে আগামীকালকের পার্টিতে তার ওয়াইফকে সঙ্গে করে নিয়ে আসতে না পারে তাহলে এখন থেকে সে যেন আর তার প্রাসাদে না আসে। তাই সে আর কোনো উপায় না পেয়ে পরদিন সকালে সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলে আগামীকালকে আমার সঙ্গে প্রিন্স নিং এর মেনশনে মেলায় চলো, শুধু কালকের জন্য আমার সঙ্গে ঘুরতে যাবে, তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। কিন্তু জিউ তো আগে থেকে সবকিছুই জানতো, সে তার সব প্ল্যান তাকে বলে দেয়। এটা শুনে তো সে অনেক ঘাবড়ে যায়। জিউ তখন তাকে অপমান করে বলে এর চেয়ে বেশি যদি সে আর তার সঙ্গে তেরামো করতে যায় তাহলে সে সবকিছু রানীমাকে বলে দেবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায় আর জিং এর সঙ্গে গিয়ে দেখা করে। এখানে তারা দুজন মিলে ভাবছিল সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করা যায় আর দ্রুতই তারা দুজন কিভাবে বিয়ে করবে। লুলিয়াং যখন রাতে বসে বসে ড্রিঙ্কস করছিল আর জিউকে গালি দিচ্ছিল তখনই সেখানে ইউয়ার আসে। সে জেগে উঠেছে আর তার আগের সবকিছুই মনে আছে। সে এখন লুলিয়াংকে বলে তুমি যদি তোমার ওয়াইফকে প্রিন্স নিং এর কাছে নিয়ে যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ তোমার শত্রু আর আমার শত্রু একই, তার মানে আমরা দুজন এখন থেকে বন্ধু। এখন লুলিয়াংও তার সঙ্গে মিলে কাজ করতে চায়। পরদিন সকালে জিং রানীমাকে গিয়ে রিকোয়েস্ট করে বলে যে সে জিউকে বিয়ে করতে চায়, কিন্তু রানীমা তো এটাতে একদমই রাজি হচ্ছিল না, কারণ এতে করে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে। আর তার উপরে সেকেন্ড প্রিন্স এখনো তাকে ডিভোর্স দেয়নি। সে রানীমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল। তখনই সেখানে লুলিয়াং আসে। সে বলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেব, তবে একটা শর্তে, আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী তোমাকে 30টা বেতের আঘাত নিতে হবে। জিং তার এই শর্তে রাজি হয়ে যায়। তখন তাকে একের পর এক আঘাত করতে শুরু করা হয়। তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, কিন্তু তবুও সে এটা সহ্য করে শুধুমাত্র জিউয়ের জন্য। তার এমন অবস্থা দেখে রানীমাও কান্না করে ফেলে, কিন্তু লুলিয়াং এটা দেখে অনেক শান্তি পায়। আর 30টা বেত্রাঘাত পূরণ হওয়ার পরে সে তাকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। এটা নিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে জিউ এসে তার এমন অবস্থা দেখে অনেক কান্না করতে শুরু করে। জিং তখন তাকে ডিভোর্স লেটার দেখায়। এটা দেখে সে তার শরীরের ক্ষত সারাতে শুরু করে। অন্যদিকে প্রিন্স নিং লুলিয়াংকে অনেক বেশি মারছিল, কারণ সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। এখন তার প্ল্যান একদম ভেস্তে গেল। তখনই সেখানে ইউয়ার চলে আসে। ইউয়ার তাকে বলে আমি লুলিয়াংকে যেটা দিয়েছিলাম সেই কাজ সে করতে পারেনি, তবে আমি তার থেকে আপনার অনেক বেশি কাজে আসবো। সে তাকে একটা মেডিসিন দিয়ে বলে জিংকে আজকে যে 30টা বেত্রাঘাত করা হয়েছে সেই বেতে বিষ মেশানো ছিল, তাকে বাঁচাতে হলে এই মেডিসিন অবশ্যই খেতে হবে। যেহেতু জিউ তাকে ভালোবাসে তাই তাকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে রাজি। এটা শুনে তো প্রিন্স একদম ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে জিং এর শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। তাকে ডাক্তার দেখানো হয়, ঔষধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এসব কিছুর কারণে জিউ অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সেখানে ইউয়ার আসে। ইউয়ারকে দেখে সে অনেক অবাক হয়ে বলে তুমি জেগে উঠেছো? সে এখন বলে কষ্ট লাগছে তাই না? আমারও ঠিক এরকমই কষ্ট হয়েছিল। এখন তোমার হাজবেন্ডকে বাঁচাতে হলে একটাই উপায় আছে, প্রিন্স নিং এর মেনশনে যেতে হবে, তার কাছে অ্যান্টিডোট আমি রেখে এসেছি। এটা শুনে সে অনেক রেগে বলে তুমি এখনো এই জঘন্য কাজ কিভাবে করছো? আগের 2 জন্মে তোমার শিক্ষা হয়নি? সে শুধু হাসে আর বলে আমি শুধু দেখতে চাই তুমি কাকে চুজ করবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে নাকি তাকে বাঁচাবে। এসব কিছু বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স লুলিয়াংকে দেখি যখন সে মাতাল অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছিল তখনই কেউ একজন তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর সে ওখানেই মারা যায়। জিও এখন প্রিন্স নিং এর কাছে চলে যায় সেই অ্যান্টিডোট নেওয়ার জন্য। যেহেতু তার কাছে আর কোনো উপায় নেই এই জন্য সে প্রিন্স নিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তবে এর বদলে তাকে সেই অ্যান্টিডোট দিতে হবে। প্রিন্স নিং যখন তাকে অ্যান্টিডোট দিচ্ছিল তখনই সেখানে ইউয়ার আসে আর তাকে বলে এমন তো হতে পারে যে জিংকে বাঁচানোর পরে সে আর আপনাকে বিয়ে করবে না। তাই সে জিউকে অর্ধেক অ্যান্টিডোট দেয় আর বাকি অর্ধেক তাদের কাছে রেখে দেয়। এই অর্ধেক অ্যান্টিডোট দেওয়ার পরে সে 3 দিন সময় পাবে। এর মধ্যে প্রিন্স নিংকে বিয়ে না করলে জিয়ান ঔষধ না পেয়ে মারা যাবে। জিউ এবারও তার এমন সমস্যা করছে জন্য সে একটু বিরক্তই হয় আর সে অ্যান্টিডোট নিয়ে গিয়ে জিংকে খাইয়ে দেয়। তখন তার ভেতরে থেকে কিছুটা বিষ বেরিয়ে যায়। ডাক্তার তাকে চেক করে বলে যদি তাকে বাকি অর্ধেক অ্যান্টিডোট দেওয়া না হয় তাহলে সে 3 দিনের বেশি বাঁচবে না। এটা শুনে সে কষ্টে কান্না করে ফেলে। কিছুক্ষণ পরে প্রিন্স নিং এর একজন লোক এসে তাকে জানায় জিউ তাকে বিয়ে করতে রাজি হয়েছে। ইউআর এর প্ল্যান যে এভাবে কাজ করেছে এজন্য তো প্রিন্স নিং তার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। জিউ সেদিন প্রিন্স নিং এর কাছে আত্মসমর্পণ করে দেওয়ার জন্য চলে আসে। প্রিন্স নিং যখন তার সঙ্গে জোর জবরদস্তি করছিল তখনই সেখানে খবর আসে প্রিন্স নিং এর ওয়াইফ শহর থেকে এসেছে। এটা শুনে সে ইউআর কে বলে জিউ এর উপরে নজর রাখতে। 2 দিন পরে সে জিউকে নিজের কনকোবাইন বানাবে। এজন্য তাদের দুজনকে একটা রুমে আটকে দেওয়া হয়। ইউআর তাকে রুমে বন্ধ করতে পেরে তো অনেক বেশি খুশি হয়ে যায়। 2 দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। প্রিন্স নিং তাকে বিয়ে করে, কিন্তু ঘোমটা উঠাতেই দেখতে পায় এটা তো ইউআর, এটা জিউ নয়। সে তখন প্রিন্স নিংকে আঘাত করে বলে আসলে শুরু থেকেই তারা 2 বোন একসঙ্গে কাজ করছিল তাকে ফাঁসানোর জন্য। এটা বলে যখন সে দৌড়ে বাহিরে আসে তখন গার্ডরা তাকে ঘিরে ফেলে। তখনই সেখানে জিং আর জিউ নিজেদের সৈনিকদেরকে নিয়ে চলে আসে।
ততক্ষণে জিংয়ের কাছে সব প্রমাণ ছিল যে নিং কি অপরাধ করেছে। সে তাকে পাকড়াও করে ফেলে। প্রিন্স নিং তো এবার ধ্বংস হয়ে গিয়েছে। জিও এখন হেসে তার বোনের দিকে তাকায়। তখনই আমরা জানতে পারি যেদিন ইউয়ারের জ্ঞান ফিরে এসেছিল সে তার বোনের সঙ্গে প্রথমে দেখা করতে গিয়েছিল আর তাকে জিজ্ঞাসা করেছিল গত জন্মে সে তাকে কেন বাঁচানোর চেষ্টা করেছিল। তখন জিও তাকে বলে আসলে সে তাকে নিজের বোনের মতোই মনে করে। যেহেতু তার বোন প্রথম থেকেই তার সঙ্গে শত্রুতা করেছিল এজন্য সে আর কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে তার সঙ্গে টক্কর দিয়েছে। কিন্তু আসলে সে তার বোনকে এতটাও ঘৃণা করে না। এসব কিছু জানার পরে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর সেও তার বোনের সঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে তারা তিনজন একসঙ্গে বসে সবকিছু প্ল্যান করেছিল। যদিও সে এবার ক্রাউন প্রিন্সের ওয়াইফ ছিল কিন্তু তারপরেও সে এটা ছাড় দেয়। সে তার বোনকে ক্রাউন প্রিন্সের সঙ্গে শুভকামনা জানায় আর তাকে দুলাভাই সম্বোধন করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ফাইনালি জিওয়ের আজকে বিয়ে হচ্ছিল। সে জিংকে বিয়ে করে আর আবারও ক্রাউন প্রিন্সেস হয়ে যায়। এইবার তাদের দুই বোনের মধ্যে আর কেউই মারা যায় না আর তাদের মধ্যে কোনো হিংসেও থাকে না। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।